সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে আমাদের অনুষ্ঠান শুরু করার আগে নিয়াজ আপা একটু কথা বলবেন, তারপর আমরা অনুষ্ঠান শুরু করে দিব। আসসালামু আলাইকুম। আমার গলা খুবই খারাপ, এই জন্য আমি কথা বলবো না। প্রথমে আমি মাশরুফাকে ধন্যবাদ জানাই। সে সবাইকে ইনভিটেশন পাঠিয়েছে, লিংক পাঠিয়েছে, রেকর্ডিং করছে এই প্রোগ্রামটা, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি একটু আগে থেকে জ্যাকি আমাকে কিছুদিন আগে কিছু বলেছিল, যার উপরে আমি চিন্তা করে জ্যাকি আর মাশরুফাকে মেসেজ পাঠিয়েছি, তোমরা সময় থাকলে ডিসকাস করো, ঠিক আছে? আর সবাইকে ধন্যবাদ যারা পড়বে আর যারা উপস্থিত থাকবে। আর আশা করি তোমরা সবাই ভালো থাকবে। আমি এটা বলি আমি আমার মাইকটা অফ করে দিচ্ছি, আমি জাস্ট শুনবো এবার। ধন্যবাদ আপা, অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শুরু করে দিচ্ছি। সবাইকে বর্ষার একরাশ শুভেচ্ছা। খুব ছোট্ট করে নিজের পরিচয়টা দিয়ে নিচ্ছি, কারণ অনেকেই নতুন আছেন এখানে। আমি মাশরুফা, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক। এখানে আমি 2001 সন থেকে কর্মরত আছি ইংলিশ ডিপার্টমেন্টে। তো গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে যখন আমাদের প্রাণ ওষ্ঠাগত, বর্ষা আমাদের জীবনে স্বস্তি শুধু না, আশীর্বাদের মতন আসে। তো আজকের অনুষ্ঠান বর্ষাকে কেন্দ্র করে চেষ্টা করেছি সাহিত্য সংস্কৃতির নানা ধারায় অনুষ্ঠানটা সাজাতে। তো অনুষ্ঠানটা শুরু করার আগে আমি আমি একটু জরুরি কিছু কথা বলে শুরু করতে চাই। একটা হচ্ছে যে আমরা আজকে আর চেষ্টা করব 6:45 কি 50-এর মধ্যে অনুষ্ঠান শেষ করে দিতে, আজানের বিরতি তাহলে লাগবে না আমাদের। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা ঘোষণার মতন, সেটা হচ্ছে যে আপনারা তো জানেন যে গাথায় আমরা মহিলাদের লেখালেখিকে প্রাধান্য দেই। এজন্য আমরা আলোচনা করে ঠিক করেছি যে এরপর থেকে যত অনুষ্ঠান হবে আমরা নারী লেখকদের নিয়ে আলোচনা করব। কারণ আমাদের পেছনে একটা বড় প্ল্যান আছে যে আমরা 2022-এর জানুয়ারি থেকে আমরা কিছু সিরিজ বা ভলিউমস বের করব, যেখানে সেই প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত যত বিখ্যাত বাঙালি মহিলা লেখক আছেন তাদের উপরে লেখা, গবেষণাধর্মী লেখা আমরা বিভিন্ন ভলিউমে আমরা বের করতে চাচ্ছি। এই জন্য আপনাদের কাছ থেকে লেখার আবেদন করছি। পরে অবশ্য আমরা ফর্মালি আরো বিস্তারিত জানিয়ে আপনাদেরকে ইমেইল করব, কল ফর পেপার চাবো আপনাদের কাছে। তো এটা দিয়েই আমি আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। প্রথমে আমরা ঝর্ণা আপাকে বলবো সঙ্গীত আর বর্ষা নিয়ে কিছু বলার জন্য। ঝর্ণা আপা, আপনি কি খুব সংক্ষিপ্ত ভাবে, আপনাকে তো অনেকেই চেনেন, তবু একটু অল্প করে যদি আপনার পরিচয়টা দিতেন, কারণ অনেকেই আছেন নতুন। অনেক ধন্যবাদ মাশরুফা আয়েশা নুসরাত। আজকে তুমি সুন্দরভাবে অনুষ্ঠানটি শুরু করলে, বর্ষার শুভেচ্ছা সবাইকে জানিয়েছো। আমিও আজকের অনুষ্ঠানের গাথার যিনি প্রধান অভিভাবক আমাদের ডক্টর নিয়াজ আপা এবং আজকে যারা উপস্থিত আছে তাদের সবাইকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এবং বর্ষা, নতুন ঋতু আমাদের প্রকৃতিতে এসেছে, এই বর্ষার শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার পরিচয়, আমার নাম ঝর্ণা রহমান। আমার পেশা ছিল শিক্ষকতা। আমি সম্প্রতি অবসরে গিয়েছি আর আমি লেখালেখি করি। মূলত আমি কথা সাহিত্যের পথে হাঁটি, পাশাপাশি কবিতা লিখি। এই দুটোর দিকেই আমার বেশি কাজ। আর অন্যান্য সাহিত্যের অন্যান্য দিক যেগুলো আছে, ভ্রমণ, নাটক, শিশু সাহিত্য, প্রবন্ধ,
এগুলোতেও আমার কিছু আগ্রহ আছে। এই আমি বসুন্ধরাতে থাকি, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে আমি 36 বছর শিক্ষকতা করেছি। তাহলে আজকের বিষয় বর্ষা এবং গান, এর মধ্যে একটা সম্পর্ক নিয়ে আমাকে মাসরুফা বলেছিল যে এটা নিয়ে কথা বলতে। তা আমি খুব খুশি হয়েছিলাম, কারণ হচ্ছে আমি নিজেও গান করি। আমি সঙ্গীত শিল্পী বলবো না নিজেকে, কিন্তু সঙ্গীত আমার প্রাণ। গানকে আমি খুব ভালোবাসি সেই ছোটবেলা থেকে। তো সেজন্য আমি ভেবেছিলাম যে গানের সাথে বর্ষার সম্পর্ক নিয়ে খুব একটা চমৎকার একটা লেখা আমি দাঁড় করাবো এবং সেটাই আমি পড়বো। জন্য আমি কিছু পয়েন্টস লিখেছিলাম, কিন্তু আমার এত ব্যস্ত জীবন, অবসর নেওয়ার পরও আমি সেটি পারি না। উপরন্তু গতকাল আমার অতি ঘনিষ্ঠ একজন আত্মীয়, আমার মামি, তিনি প্রয়াত হয়েছেন এবং এই প্রয়াণটা আমাকে অনেক কষ্ট দিয়েছে, কারণ আমার এই মামি খুব গান ভালোবাসতেন এবং আমার শৈশবের একটা বড় সময় আমার এই মামির যে গান তিনি আমার কাছে শুনতেন, সেই স্মৃতি আমাকে সমৃদ্ধ করে রেখেছে। আজকে এই অনুষ্ঠানের শুরুতে তার কথা আমি মনে করলাম, তার প্রতি আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। বাংলা গানে বর্ষা, আমাদের দেশে যে বর্ষা ঋতু, ঋতুভিত্তিক এই দেশ, ষড়ঋতুর দেশে নামে 6টা ঋতু আছে: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। কিন্তু খুব বিশেষভাবে টের পাওয়া যায়, মানে একেবারে কোলাহল করে কলরব করে যে ঋতুটি আসে এবং দাপটের সাথে যে নিজের অস্তিত্ব ঘোষণা করে সে তার সাম্রাজ্য বিস্তার করে একটা নির্দিষ্ট সময়, সেটা হলো বর্ষা। বর্ষাকে অন্য ঋতুর চাইতে অনেক বেশি ঘনিষ্ঠভাবে অনুভব করা যায়, যে কারণে বর্ষাকে নিয়ে মানুষ নানান রকম কাজের মধ্যে বর্ষার এই প্রতিফলন ঘটে, বিশেষ করে সৃজনশীল কাজের মধ্যে। কারণ বর্ষা এমন এক ঋতু যেটা নাকি মানুষের দেহ, মন, পরিবেশ, প্রকৃতি, জীবনযাত্রা সবকিছুর উপর প্রভাব ফেলে এবং এই প্রভাবে মানুষের মনোজগতে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়, সেই প্রতিক্রিয়ার একটা অনিবার্য প্রস্ফুটন, যেন মানে যেরকম ফুল ফুটে ওঠে, কুঁড়ির মধ্যে গন্ধ সৃষ্টি হয় এবং সেটি ফুলে পরিণত হয়, তেমনি বর্ষাও যেন মানুষের মনে এমন একটি কুঁড়ির উন্মোচন ঘটায়, প্রস্ফুটন ঘটায়। সেই ফুল, সেই প্রস্ফুটনেই হচ্ছে কবিতা আর গান। একটা মানে বর্ষা ঋতু একটা শক্তির মতন কাজ করে মানুষের মনে। আমরা বর্ষার সাথে গানের সম্বন্ধ আর একটু খুঁজবো, তার আগে একটু গান ব্যাপারটা মানুষের মধ্যে কিভাবে এসেছে সেটাকে যদি একটু ভাবি, তাহলে আরো এর মধ্যে যে ঘনিষ্ঠতা আছে সেটা আরো ভালোভাবে আমাদেরকে আমরা বুঝতে পারবো। গানটাও কিন্তু প্রাকৃতিক পরিবেশ থেকে এসেছে। প্রাকৃতিক পরিবেশের যেমন অন্যতম একটা ঋতু হচ্ছে বর্ষা। আমরা বর্ষাকে যদি একটা মেয়ে হিসাবে, নারী হিসাবে কল্পনা করি, তাহলে তার বয়স পৃথিবীর সমান বয়সী। পৃথিবী যখন থেকে শুরু হয়েছে তখন এর বায়ুমণ্ডলে যে প্রাকৃতিক প্রতিক্রিয়া, পরিবেশ তৈরি হচ্ছে, তখন থেকে এসেছে। আর যে কথাটা আমি আগে বললাম যে বর্ষা মানুষের মধ্যে সৃজনশীলতা জাগিয়ে তোলে, গান আর কবিতা জাগিয়ে তোলে, তাহলে এই গান, সে গানের বয়সও কিন্তু মানব সভ্যতার সমান। সেটি যে মানুষ যখন প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার লড়াইয়ে যখন রত, যখন মানুষ সভ্যতার মধ্যে পদার্পণ করেনি, তখন কিন্তু মানুষের মধ্যে গান এসেছে। গানটাকে বলা চলে সহজাত। যে যখন মানুষ আগুনের আবিষ্কার করেছে, আগুনের চারপাশ ঘিরে তার শীত নিবারণের জন্য, বন্য পশুর হাত থেকে রক্ষা করার জন্য আগুনের চারপাশে বসেছে, বন্য পশুর আক্রমণ তাড়ানোর জন্য তারা সমবেতভাবে হাততালি দিয়েছে এবং তার মধ্যে একটা ছন্দ এসেছে। তারা যখন পাথর ভেঙেছে তার মধ্যে ছন্দ এসেছে, যখন গাছ কেটেছে তার মধ্যে ছন্দ এসেছে, মানুষ যখন শারীরিক পরিশ্রম করে তার মধ্যে একটা ছন্দ আসে এবং সেই ছন্দটাকে মানুষ অধিকার করে নেয়। অধিকার করে নিলে সেই ছন্দ একটা শক্তিতে পরিণত হয়। আমরা দেখি যে যখন মানুষ বড় বড় শক্তির কাজ করে, বড় গাছের গুড়ি ঠেলে নেয়, কি রাস্তা পিটায়, কি ছাদ পিটায়, তখন কিন্তু
ছন্দে ছন্দে এক ধরনের শব্দ করে, সঙ্গীত করে, গানের সৃষ্টি করে। এভাবে ছন্দ এসেছে এবং পরে এসেছে নৃত্য। যখন মানুষ পশু শিকার করে আনন্দিত হয়েছে, আগুনে পশুর মাংস ঝলসে খেয়েছে এবং চারপাশে হাত ধরে ধরে তারা নেচেছে, তখন সেই ছন্দকে একটা সঙ্গীতায়িত করেছে, নৃত্যায়িত করেছে এবং তাদের কণ্ঠ থেকে ছন্দময় ধ্বনি বের হয়ে এসেছে। তারপরে এসেছে ভাষা, তখন এই ছন্দকে, এই নৃত্যকে মানুষ ভাষায় আবদ্ধ করেছে, সৃষ্টি হয়েছে গান, সৃষ্টি হয়েছে কবিতা। এভাবে পরিবেশের মধ্যে যেমন এসেছে, যেমন বর্ষা ঋতু যেমন একটা দিক, তেমনি পরিবেশ মানুষকে, প্রকৃতি মানুষকে গানের জন্য তৈরি করেছে, এটাও একটা দিক। এই বিষয়টি আমার কাছে খুব বেশি মানে ছন্দ, সঙ্গীত, তারপরে ছন্দ এবং তারপরে ভাষা, তারপরে সঙ্গীত, এই যে ব্যাপারটি, এইটি মানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে একটা ভাষা ও ছন্দ কবিতা আছে, সেই কবিতাটির মধ্যে গোটা ব্যাপারটা এত চমৎকারভাবে প্রকাশ পেয়েছে। আমি একটুখানি তুলে রেখেছি, আমি একটু পড়তে চাই সেটা মানে বুঝে নেওয়ার জন্য। যেদিন হিমাদ্রি শৃঙ্গে নামি আসে আসন্ন আষাঢ়, মহানদ ব্রহ্মপুত্র অকস্মাৎ দুর্দাম দুর্বার, দুঃসহ অন্তর্বেগে তীর তরু করিয়া উন্মূল, মাতিয়া খুঁজিয়া ফেরে আপনার কুল উপকূল, তর অরণ্যের তলে তরঙ্গের ডম্বরু বাজায়ে ক্ষিপ্ত ধৈর্যটির প্রায়, সেই মতো বনানীর ছায়ে স্বচ্ছ শীর্ণ ক্ষিপ্র গতি, স্রোতস্বতী তমসার তীরে অপূর্ব উদ্বেগ ভরে সঙ্গীহীন ভ্রমিছেন ফিরে মহর্ষি বাল্মীকি কবি, রক্তবেগ তরঙ্গ বারংবার আবর্তিয়া মুখে নবছন্দ, বেদনায় অন্তর কবি বিদারিত, মুহূর্তে নিল যে জন্ম বাণীর সঙ্গীত। যে আষাঢ় নেমে এসেছে, নদী ভরে উঠেছে, এই পরিবেশ সেই আদিকবি বাল্মীকির মনের মধ্যে একটা বেদনা, একটা উন্মাদনা, একটা আবেগ সৃষ্টি করেছে। এবং সেই আবেগের মধ্যে আমরা জানি যে সেই জোড়া ক্রঞ্চি যে মিথুন ছিল, তাদেরকে এক শিকারী তীর মারলো এবং একটি নিহত হয়ে পড়লো, এবং তাকে দেখে সে কবির মন থেকে যে বেদনার্ত বাণী বের হয়ে এলো, সেটি আদি কবিতা। তো এই যে বর্ষা, এই যে বৃষ্টি, এইটি কবির মনকে কিন্তু অন্যরকম করে তুলেছিল, যার ফলে তার মন থেকে কিছু বাণী, কিছু কথা বের হয়ে আসতে চাচ্ছিল এবং বেদনা এসে সেই উদ্ঘাটনটি সম্পন্ন করেছে। এভাবে সৃষ্টি হয়েছে কবিতা। কাজেই বর্ষা বা বৃষ্টি বা প্রকৃতি মানুষের মনকে এভাবে তৈরি করে দেয় কবিতার জন্য, গানের জন্য। বর্ষা সঙ্গীতের জন্ম দেয় শুধু মনে না, দেহেও। আর তারপর দেহ থেকে সেটি আক্রান্ত করে মন, যেটি আমরা একেবারে আদিম মানুষের আদিম যে কাজ, সেদিকে তাকালে দেখতে পারি। আবার মন থেকে ছড়িয়ে পড়ে দেহে, মনের মধ্যে যখন গানের সৃষ্টি হয়, সে গান যখন আমাদের কণ্ঠে বের হয়ে আসে, তখন কিন্তু আমাদের সারা শরীরে, সারা দেহে সেই সঙ্গীতের একটা ঝংকার, একটা দোতনা, একটা ছন্দ দোলা, এটি কিন্তু আমাদের দেহকেও আক্রান্ত করে। কাজে দেহের সাথে, মনের সাথে, বর্ষার সাথে, গানের সাথে এই যে একটা মিথস্ক্রিয়া, এটি একটা দারুণ ব্যাপার। এটি ভাবতে গেলেও আমাদের এক ধরনের শিহরণ জাগে। আমরা দেখি যে পৃথিবীর সমস্ত শিল্পী, কবি, ভাবুক, বাউল, লেখক, গায়কের মনে বর্ষা এই সৃষ্টির আবেশ নিয়ে হাজির হয়েছে। আর বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, আমরা বাংলা গান নিয়ে কথা বলবো, বাংলাদেশের সজল প্রকৃতি এই বর্ষাকে আরো অন্যরকম সৌন্দর্য দিয়েছে অন্য দেশের তুলনায়। আমাদের বর্ষা আমাদের প্রকৃতিকে আরো গাঢ় করেছে, আরো সুন্দর করেছে, মগ্ন করেছে। আমাদের বর্ষায় যে প্রকৃতির মধ্যে একটা রঙের স্তর সৃষ্টি হয়, এইটি অন্যরকম। এই সমস্ত রূপগুলো কিন্তু কবিকে, গীতি কবিকে গান লেখায়, গীতি কবিতা লেখায় উদ্বুদ্ধ করে। আর এটা সৃষ্টিশীলতার ঋতু। এবং এমনকি শুধু যে
কবিতা বা গান লিখছেন, এই সৃষ্টিশীলতা এটি না। মাঠের জন্য সৃষ্টিশীলতা, মাঠেও ফসল ভালো হয়। এমনকি মানবীর জন্য এটা সৃষ্টিশীলতার ঋতু। যখন বর্ষা বৃষ্টির পুরুষদের আর কোনো কাজ থাকে না, বাইরে যেতে পারে না, তখন কিন্তু তার স্ত্রীর সাথে ঘনিষ্ঠতার সময়ও বর্ষার সময় ঘটে বেশি। কাজেই এই মানব প্রজাতির জন্য সৃষ্টিশীলতার ঋতু। এভাবে যদি আমরা দেখি বর্ষাকে, তা আমরা যে বর্ষা কিভাবে আমাদের মনকে সৃষ্টির চেতনা উদ্বেলিত করে, কিভাবে আমাদের মনের ভেতর জাগিয়ে তোলে গান, কেমন করে, বিশেষ করে এই বাংলার বর্ষা, এটাকে যদি আমরা ভাবি, আমরা দেখলাম যে বাংলার প্রকৃতি অনেক নিবিড়, অনেক ঘন, অনেক নদ নদী জল জঙ্গলে ঘেরা আমাদের প্রাকৃতিক বাংলা। আর বর্ষাকালে বৃষ্টি একটা পুরো দৃশ্যের সৃষ্টি করে। ঘন কালো মেঘ আকাশ জুড়ে, মেঘে ছেয়ে ওঠে আকাশ, ঝরঝর করে বৃষ্টি ঝরছে, চারিদিকে থই থই পানি, এটা গাছপালা লতাপাতা সব সবুজ হয়ে ওঠে, মানে জলাশয়ে পুকুরে খালে বিলে মাছের আনন্দ, মাঠে ঘাটে তৃণলতা ঘাসের আনন্দ, সবকিছু যেন একটা আনন্দের মধ্যে জড়িয়ে পড়ে বর্ষার বৃষ্টির মধ্য দিয়ে। তো এই আনন্দ মানুষের মনে অন্যভাবে জাগ্রত হয়, বিশেষ করে সৃজনশীল মানুষের মনে। এটি এই যে সঙ্গীত ধ্বনি, বৃষ্টির যে সঙ্গীত ধ্বনি, এটি মনের মধ্যে একটা ধ্বনি ময়তা সৃষ্টি করে, এক ধরনের না বলা কথাগুলো বলতে চাওয়ার এক ধরনের আকুলতা সৃষ্টি করে। এই আকুলতা, এটি যেন অনেকটা যে মাটির নিচে যে অনেকদিন ধরে বীজ লুকিয়ে থাকে, বর্ষার প্রথম পানি পেলে যেরকম ঘাসগুলো গজিয়ে ওঠে, তৃণলতা গজিয়ে ওঠে, তেমনি করে যেন মানুষের মনেও না বলা কথাগুলো বর্ষা ঋতু, বৃষ্টির ধারাপাত, সে না বলা কথাগুলোকে সেরকম নতুন তৃণের মতন গজিয়ে তুলতে চায়। আর এরকম অনুভূতিতে হয়তো রবীন্দ্রনাথ বলেন যে, এমন দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়। কি কথাগুলো যেন লুকানো আছে, সেই কথাগুলো যেন তাকে বলতে হবে, এই ধরনের ভাব মনের মধ্যে জাগে। এরকম পরিস্থিতিতে শিল্পী গান গেয়ে ওঠেন, কবি কবিতা লিখেন, এই বর্ষা এইভাবে উদ্বুদ্ধ করে। তা আমরা এখন একটু বাংলার দেশের গানে বর্ষার প্রসঙ্গতে যাই। বাংলাদেশে, আচ্ছা আমাকে কি দেখতে পাচ্ছেন? আমি কাউকে দেখতে পাচ্ছি না। হ্যালো, আমার কথা দেখা যাচ্ছে? শোনাও যাচ্ছে, আপনাকে দেখাও যাচ্ছে। আমি আবার কাউকে দেখছিলাম না, এই জন্য ভাবলাম। আচ্ছা, এখন আবার পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। তো বাংলাদেশের গানের যে বর্ষার প্রসঙ্গটা আমি একটু বলবো। আমাদের গানে মানে আবহমান কাল ধরে কিন্তু বর্ষা একটা বিশেষ অনুষঙ্গ হিসাবে যুক্ত হয়েছে। এটা মানে বর্ষা নিয়ে লেখা কবিতা, গান, এগুলো কোনো হিসেব করা যাবে না। আমরা মানে খুব তাৎক্ষণিকভাবে হিসাব করে বলতে পারবো না। এটা একটা গবেষণার বিষয় যে কত লেখা হয়েছে বর্ষাকে আশ্রয় করে বা বর্ষা নিয়ে। মানে আমাদের মানে গান যে লেখা হয়, গান তো একটা গীতি কবিতা। গীতি কবিতাকে বলা হয় যে কবির আত্মগত উপলব্ধির একটা প্রকাশ, একেবারে মনের ভিতরে, একেবারে গভীরে যে অনুভূতিটা থাকে, যেখানে থাকে মানে নিবিড়তা থাকে, এই ধরনের অনুভূতি। সেই অনুভূতির মধ্যে যখন এই ঝোড়ো বাতাস, মেঘলা আকাশ, বৃষ্টির ঠান্ডা ছোঁয়া, এগুলো যখন লাগে, তখন যেন সেই আঙুলের স্পর্শে সেখান থেকে এই গান রূপী গীতি কবিতা বের হয়ে আসে। আমাদের একেবারে আমরা যদি আমাদের প্রাচীন অবস্থা, একেবারে চর্যা গান থেকে, বৈষ্ণব কবিতা থেকে, একেবারে লোকগান হয়ে আমাদের আধুনিক কালের যে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুলের গান, ডিএল রায়, অতুল প্রসাদ বা রজনীকান্ত, এবং আরো পরে যে বাংলার যে স্বর্ণযুগের গান, যেগুলো আমরা সোনালী যুগের গান বলি, সেই গান থেকে একেবারে ব্যান্ড সঙ্গীত, হালের, এই পর্যন্ত যদি আমরা গানের জগৎ পরিভ্রমণ করি, তাহলে যে বিশাল ভান্ডার, যে ব্যাপক গানের সম্পদ, সেখানে বর্ষা এসেছে নানাভাবে। এবং এই
ভাবগুলোকে যদি আমরা একটু শ্রেণী বিভক্ত করে তাকাতে চাই যে কত রকম ভাবে এই বর্ষা প্রতিফলিত হয়েছে, তাহলে আমরা দেখব যে সেখানে বর্ষা প্রকৃতির রূপ আছে গানের মধ্যে, কিছু গানের প্রাকৃতিক রূপ, কিছু গানে অভ্যন্তরীণ সৌন্দর্য, বর্ষা বৃষ্টির সৌন্দর্য, কিছু বেশিরভাগ গানে এসেছে বর্ষা মানুষের মনের দোসর হিসেবে, বৃষ্টি মানুষের মনের দোসর হিসেবে। তারপরে মেঘ বৃষ্টির সাথে স্রষ্টা, অসীমতা, সুদূরতা, এগুলোর অভিব্যক্তির মধ্য দিয়ে যে দার্শনিক বোধ জাগে সেটা এসেছে অনেক গানে, অনেক বেশি গানে। আর মেঘ, বৃষ্টি, বর্ষা এগুলোকে গানের নানা পরিস্থিতির অনুষঙ্গ হিসেবে এসেছে অনেক গানে। তা আজকের আলোচনায় আমি এই অনুষঙ্গটুকু এড়িয়ে যাব, কারণ অনেক গান, তাহলে আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে। তবে এই যে বিষয়গুলো বৈশিষ্ট্য আকারে আমরা গানের মধ্যে খুঁজে পেতে পারি বলে আমি বললাম, সেগুলো প্রায় সবগুলো দেখা পাওয়া যায় সংস্কৃত কবি কালিদাসের মেঘদূত কাব্যে। সেখানে যেমন প্রকৃতির রূপ আছে, সেখানে যেমন মনের বেদনা আছে, সেখানে যেমন দার্শনিকতা আছে, একেবারে অন্তর্লীন অনুভূতি আছে, সবকিছু সে কাব্যটির মধ্যে পাওয়া যায়। তা আমরা গানের মধ্যে আছি, কাব্য ছেড়ে চলে যাচ্ছি, গান প্রসঙ্গে আসছি। আজকে আমি আমাদের গানের যে একেবারে কোথা থেকে ধরবো সেটাতেই তো বুঝতে পারছি না। প্রথমে আসি আমাদের যে সব রকম আমাদের জীবনের সব রকম মানসিক অবস্থার জন্য আমরা যার উপর নির্ভর করি, তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা তার গানের প্রসঙ্গে প্রথমে যাই, যে আমরা দেখি যে আমাদের জীবনের শোক, দুঃখ, বেদনা, আনন্দ, অনুভূতি, প্রেম, ভালোবাসা সবকিছুর জন্য আমরা রবীন্দ্রনাথের উপর আশ্রয় করি। বর্ষা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের অজস্র গান আছে, অজস্র, এবং তার যে গীতবিতান, সেই গীতবিতানে তিনি গানের যে ক্লাসিফিকেশন করেছেন সেগুলোতে প্রেম পর্যায়ে, পূজা পর্যায়ে, এরকম শ্রেণী বিভাজন আছে। তার মধ্যে একটা শ্রেণী আছে প্রকৃতি পর্যায়ে। সেই প্রকৃতি পর্যায়ে তো অনেক গান আছে বর্ষা নিয়ে, বা বর্ষা ঋতু বা বৃষ্টি, মেঘ ইত্যাদি নিয়ে। এছাড়াও তার প্রেম পর্যায়ের গানে, তার পূজা পর্যায়ের গানেও বর্ষা নানাভাবে এসেছে। কারণ প্রেমকে তো তিনি বর্ষার মধ্যে যে প্রেমানুভূতি, নিবেদনের মধ্যে যে প্রেমানুভূতি, সেখানে বর্ষা অনুষঙ্গ হিসাবে আসে, সেখানে বর্ষা আশ্রয় হিসাবে আসে। কাজে সেগুলো ঘাটলে রবীন্দ্রনাথ ঠাকুরের এই বর্ষা আশ্রিত গানের সংখ্যা হবে অনেক অনেক বেশি। আমরা কিছু গানের উল্লেখ এখানে করবো, আমি একটা আলোচনার পরে তারপরে করব। কিন্তু আমরা প্রথমেই যে রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার গান বা বর্ষার চিত্রকল্প গানের মধ্যে যখন কথা বলতে যাই বা ভাবি, তখন আমার খুব মনে পড়ে একটি মেয়ের কথা। এই মেয়েটি কৃষ্ণকলি কবিতার, তার অনেক কবিতাও গান হয়েছে, কৃষ্ণকলি কবিতা বা কৃষ্ণকলি গানের মধ্যে আছে। সেই ছবিটা কেমন, যে একটি কালো মেয়ে, আকাশ ঘন কালো মেঘে ঢাকা, সে ঘর থেকে বের হলো, মাঠের মধ্যে তার গাই বাঁধা আছে, শ্যামল গাই, তাদেরকে ঘরে নিয়ে আসতে হবে। সে দৌড়ে যাচ্ছে, গাই নিয়ে ফিরে আসছে, আকাশে গুরু গুরু মেঘ ডাকছে, এবং সে মাথা তুলে ভুরু তুলে সেই মেঘের ডাক শুনছে, তার মাথায় কাপড় নেই। এই যে একটা ত্রস্ত চঞ্চলতা, এই যে একটা মেয়ের প্রকৃতির সাথে তার যে একটা সমন্বয়, একাত্মতা, এইটি দেখছে দূর থেকে একজন নবীন যুবক, এবং মুহূর্তকালের জন্য সেই মেয়েটির চোখ ওই যুবকের দিকে পড়ে যায়, এবং যুবক দেখলেন যে কালো মেয়ের কালো হরিণ চোখ। এই যে একটা ছবি, এই যে একটা চিত্রকল্প, এই যে মেঘলা আকাশ, মেঘলা দিন, বৃষ্টি পড়বে, তার সাথে মিলিয়ে এই যে একটা রোমান্টিক একটা চিত্র, এটি আমরা মানে বৃষ্টির কথা মনে হলেই, বৃষ্টির গানের কথা মনে হলে কিন্তু এই ছবি আমাদের মনের মধ্যে জেগে ওঠে। এত চমৎকার ভাবে তিনি এটি এঁকেছেন। তাছাড়া তবে এটি হচ্ছে মনের সাথে একটা সম্পর্ক সৃষ্টি করে একটা প্রকৃতির সৌন্দর্যের একটা বর্ণনা করলেন। এছাড়া তো তার গানে শুধু নিছক রূপ তিনি বর্ণনা করেননি, তার গান বিশেষ করে বর্ষার গানগুলিতে সজল প্রকৃতিকে আশ্রয় করে তার মন চলে গেছে এক অচিন অরূপ সীম লোকে।
মনের গভীর অনুভূতিগুলোকে তিনি সেখানে জাগিয়ে তুলেছেন, লুকানো বেদনাকে জাগিয়ে তুলেছেন, তার প্রেম, না বলা কথা, গভীর অনুভূতি, এক জাগতিক স্তর পেরিয়ে একটা অধ্যাত্ম লোকে চলে গেছে, সুদূর লোকে চলে গেছে। এসবের প্রকাশ পেয়েছে বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের গানে। যে কারণে আকাশে মেঘ করলেই আমাদের মন কিন্তু গুনগুন করে গেয়ে ওঠে, সাঙ্গান গগনে ঘোর ঘন ঘটা। এই একটি লাইন মন ভরে ওঠে, অথবা গেয়ে ওঠে আমাদের যে এমন দিনে তারে বলা যায়, যে কথাটা আমি আগে বললাম। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গানের উল্লেখ এখানে একটু করতে চাই। এই বর্ষার চিত্র আছে বা বর্ষাকে কেন্দ্র করে তিনি লিখেছেন। খুব জনপ্রিয় কয়েকটি গানের কথা আমি আগে উল্লেখ করতে চাই, তারপর আরো কিছু গানের কথা বলবো। যেমন সাঙ্গান গগনে ঘোর ঘন ঘটা, এটি বললাম। মেঘের কোলে কোলে যায় রে চলে বকের পাতি, এসো নিপবনে ছায়া বিথি তলে, ওই মালতী লতার দোলে, মনোমোর মেঘের সঙ্গী, মোর ভাবনারে কি হাওয়ায় মাতাল, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, মেঘের কোলে রোদ হেসেছে, হৃদয় আমার নাচেরে আজিকে, ইত্যাদি। এছাড়া আরো যে সমস্ত গানগুলো আমরা গেয়ে উঠি মাঝে মাঝে, কয়েকটা আমি উল্লেখ করব। এসো শ্যামল সুন্দর আমার দিন ফুরালো ব্যাকুল বাদল সাঁঝে, কদম্বেরি কাননগিরি, আষাঢ় কোথা হতে আজ পেলি ছাড়া, নীল অঞ্জন ঘনপুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, আজ শ্রাবণের আমন্ত্রণে বজ্র মানিক দিয়ে গাঁথা আষাঢ় তোমার মালা, ঝড় নেমে আয় আমার শুকনো পাতার ডালে, বহু যুগের ওপার হতে আষাঢ় এলো আমার মনে, বাদল বাউল বাজায় 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 রে, আজ হৃদয় আমার যায় 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 যে ভেসে, বাদল ধারা হলো সারা, আজ শ্রাবণের পূর্ণিমাতে কি এনেছিস বল, পূব হাতে দেয় দোলা, আজ শ্রাবণ ঘন গহন মোহে, আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে, হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু, মধু গন্ধে ভরা মৃদু স্নিগ্ধ ছায়া নিপকুঞ্জ তুলে, আমি তখন ছিলেন মগন। এরকম অনেক গান আমি আরো অনেক তালিকাভুক্ত করেছিলাম, তাও বেছে, কিন্তু এত বলা যাবে না। তারপরে তার পূজা পর্যায়ের গান যেগুলো বলেছি, যে যেখানে তিনি পর্যায়ের মধ্যে নিয়েছেন পূজা, পর্যায়ের মধ্যে নিয়েছেন প্রেম, কিন্তু সেখানেও তিনি বর্ষাকে আশ্রয় করেছেন। যেমন এপারে মুখর হলো কেকা ওই, বললাম যে এমন দিনে তারে বলা যায় এমন ঘর বরিশায়, সেটি কিন্তু তিনি প্রকৃতি পর্যায়ে রাখেননি। সে গানটি আছে তার পূজা পর্যায়ের মধ্যে। প্রেম পর্যায়ের মধ্যে তার গান, একটা চমৎকার গান, তোমার গীতি জাগালো স্মৃতি নয়ন ছল চলিয়া, বাদল শেষে করুণ হেসে যেন চামেলি কলিয়া, সজল ঘন মেঘের ছায়ে মৃদু সুবাস দিলে বিছায়ে, না দেখা কোন পরশ ঘায়ে পড়িছে টলটলিয়া। এখানে শব্দের ব্যবহারও দেখেন, বৃষ্টি যে মনকে সজল করে তোলে, এলিয়ে দেয়, শিথিল করে দেয়, কোমল করে দেয়, সেটি শব্দের মধ্যে এসেছে। যে চামেলি কলিয়া, হ্যাঁ, চামেলি কলিকে চামেলি কলিয়া ছন্দ মিলানোর জন্য, পড়িছে টলটলিয়া, কেমন যেন এখানেও যেন বৃষ্টির ফোঁটা পড়ছে, এইরকম মনে হচ্ছে গানগুলোকে। এবার আসি আমি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরে আমাদেরকে নজরুলের প্রসঙ্গে আসতেই হবে, যিনি আমাদের, আমরা বলতে পারি নজরুল ছিলেন গানের বুলবুল। এবং হিসাব করলে দেখা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে দ্বিগুণ, প্রায় দ্বিগুণ গানের রচয়িতা তিনি। কিন্তু কাজী নজরুল ইসলাম ছিলেন একেবারে নিজের প্রতি মানে উদাসীন এক কবি। তার গানগুলো তিনি এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। অনেক সংগ্রহের গবেষণার ফলে অনেক আমাদের হাতে এসেছে, এখনো অনেক হাতে আসেনি, কোথায় কোথায় পড়ে আছে। তো তাকে কিন্তু আমরা বলি বিদ্রোহী কবি, কিন্তু তার গভীরতর চেতনায় তিনি ছিলেন প্রচন্ড রোমান্টিক। তার বিদ্রোহের আড়ালে ছিল একটা বেদনার্ত দুঃখিত একটি রোমান্টিক কবিচিত্ত। তিনি বলতেন, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। রণতুর্যর নিয়ে তিনি অনেক বিপ্লবী কবিতা, বিদ্রোহী কবিতা লিখেছেন, কিন্তু তার গানগুলো, তার কবিতা চক্রবাক ইত্যাদি কাব্যের কবিতাগুলো, সেখানে তার সেই বাঁশের বাঁশরি চিত্তটি কিন্তু প্রকাশিত হয়েছে। ওই বাঁশিটা ছিল যেন তার রোমান্টিক কবি চিত্ত, এবং
প্রেম, বিরহ, বিষাদ, না পাওয়ার বেদনা, এগুলো যেন সে বাঁশির মধ্যে এক একটা ছিদ্র, যেগুলো দিয়ে তিনি সুর বের করেছেন, সুর প্রকাশ করেছেন, গানের সুর। তো নজরুলের গানের বিভাজনগুলো আবার রবীন্দ্রনাথ ঠাকুরের মতো নয়। তিনি এই ধরনের প্রকৃতিমূলক গানের কোনো বিভাজন করেননি। তার বিভাজনের মধ্যে বড় অংশ জুড়ে আছে কাব্যগীতি। সেই কাব্যগীতির মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে আছে বর্ষা নিয়ে, বর্ষা আশ্রিত তার গানগুলো। এবং বর্ষা আসলে কাজী নজরুলের তিনি অসম্ভব রোমান্টিক কবিচিত্রের অধিকারী ছিলেন বলে বর্ষা ছিল তার একেবারে মনের দোসর, দুঃখের আর প্রেমের দোসর। মেঘ, বৃষ্টি, বর্ষা, বাদল, ঝড়, এগুলো তার মনে একটা আবেগের তুফান তুলে যেত। আমি কয়দিন আগে মাশরুফা নুসরাত আমাকে একটা গল্প পাঠিয়েছিল। এই যে বৃষ্টির আবেগে মানে একেবারে সিক্ত, এবং সেখানে নায়িকার নাম কাজরি, যার অর্থ হলো মেঘ। নায়ককে বলা হচ্ছে শ্যামলিয়া, মেঘেরই রং, বা ওখানে সাবলিয়া নামে বা শ্যামল নামে এসেছে। এবং সেই আবেগ, তো এই নজরুলের গানের মধ্যে সেই সেই আবেগ, যে ঋতু তাকে কতখানি বাউল করেছে, ব্যাকুল করেছে, সেটি আমরা তার গানের মধ্যে দেখি। অসাধারণ চিত্রকল্প তার গানে আছে, অসাধারণ সব দৃশ্যায়ন তার গানে আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের মতন অন্তর্গত বা অন্তর্লীন চেতনা তার গানকে অতটা আচ্ছন্ন করেনি। তিনি প্রকৃতির সাথে মিলিয়েছেন, প্রকৃতির দৃশ্যের সাথে মিলিয়েছেন, যার ফলে তার গানের মধ্যে রোমান্টিকতা, রোমান্টিক কাব্যময়তা অনেক বেশি। আমি নজরুলের কয়েকটা গান উল্লেখ করতে চাই, খুব বেশি করব না কারণ আমার কথা বড় হয়ে যাচ্ছে। যেমন রিমঝিম রিমঝিম ঝিম ঘন দেয়া বরসে, মেঘেরও ডমরু ঘন বাজে। এই গানটার যদি কবিতা হিসেবে পড়া যায়, কি যে একটা চিত্রকল্প! সুদূরের মেঘে অলকার পানে, হ্যাঁ, মন ছুটে চলেছে সেই স্বর্গের দিকে। শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না, শ্যামা তন্নি আমি মেঘ বরণা, গগনে গম্ভীর গরজে কম্বু, বাদলা রাতে চাঁদ উঠেছে কৃষ্ণ মেঘের কোলে, এসো হে সজল শ্যাম ঘন দেয়া। আমি কয়েকটা গান আমি উল্লেখ করলাম কারণ আমার একটা বড় অংশ রয়ে গেছে গানের, যেটার সাথে মানে আমার একটা হৃদয়ের সম্পর্ক, সেটি হচ্ছে আধুনিক বাংলা গান। এই প্রসঙ্গে আসলে আসলে কোন দিক থেকে শুরু করব, কি বলে শেষ করব আমি ভেবে পাই না। কারণ আমাদের আধুনিক গান বলতেই আমরা বুঝি এটি আমাদের মনের মধ্যে একেবারে ঝাঁপিয়ে পড়ে, সেটি হচ্ছে একেবারে স্বর্ণালী যুগের গান, যার সূচনা ঘটেছিল 50-এর দশকে, বিস্তার ঘটেছে 60-এর দশকে, 70-80 জুড়ে তার সেই গানের সোনালী রশ্মির বিকিরণ ঘটেছে। সে সময় যে ভারতীয় বাংলা গান আর বাংলাদেশের আধুনিক গান, বাংলাদেশের চলচ্চিত্রের গান, এগুলোতে বর্ষা ঋতু নানাভাবে এসেছে। অজস্র কালজয়ী গান রচিত হয়েছে, ওপার বাংলা এপার বাংলা, ভারতীয় বাংলা গান, আমাদের এই দিকের গান, সেগুলো কিন্তু মানে কাল অতিক্রম করে এই পর্যন্ত এসেছে এবং ভবিষ্যতেও যাবে। আমরা যেমন আমাদের মনের সব অবস্থার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর আশ্রয় নিই, তার প্রতি নির্ভর করি, তেমনি আমরা গানের সব অবস্থার জন্য কিন্তু এই স্বর্ণযুগের গানের আশ্রয় নিই। সেই সময় সেই সলিল চৌধুরী, পুলক বন্দ্যোপাধ্যায়, সুধীন দাস, অসাধারণ সব গীতিকবি আমাদের বাংলাদেশের সেই সময় যে ভালো ভালো গান, যেগুলো চিরঞ্জীব গান হয়েছে, মোহাম্মদ মনিরুজ্জামান, মোহাম্মদ রফিকুজ্জামান, আবু হেনা মুস্তফা কামাল, আরো অনেক গীতিকবি অসামান্য সব গান লিখেছেন। তাদের গানের মধ্যে বর্ষা এসেছে, বর্ষাকে নিয়ে তারা গান লিখেছেন। সেখানে সে সমস্ত গানে মেঘের ছোঁয়া, বৃষ্টির ধারাপাত, বর্ষণের শব্দ, বাদলা হাওয়া, সবকিছুই এই গীতিকবিদের মনকে ছুঁয়ে গেছে। আর মানুষের মন সেসব গানের সাথে একাত্ম হয়েছে। মেঘ বাদলে আমরা গেয়ে উঠি সেই গান। আর এমনকি শুধু বৃষ্টির দিনেই কিন্তু না, আমরা একটা প্রচন্ড খররৌদ্রে, প্রচন্ড তাপের মধ্যে যদি ওই ধরনের একটা গান গাই, সে বাদল ধারা ঘেরা, বৃষ্টি ঘেরা, তাহলে তখন যেন আমাদের মন সজল হয়ে ওঠে, স্নিগ্ধ হয়ে ওঠে।
সজীব হয়ে ওঠে। তা আমি কিছু এই ভারতীয় বাংলা গান এবং বাংলাদেশের আপা আপা আপনাকে আজকে অনেক ধন্যবাদ। আসলে আমরা তো আজকে আজানের আমি আগেই অনেক শেষ করতে চাচ্ছি। অনেক সময় আমরা কিন্তু খুবই ভালো লাগছিল শুনতে। আমাকে জাস্ট কয়েকটা অসাধারণ। গানের উল্লেখ করতে দাও, শুধু কয়েকটা আচ্ছা, গানের ঠিক উল্লেখ করতে আছে। দাও, তারপর শেষ করছি। আমি ওকে। শেষ করে হ্যাঁ, শুধু আমি কয়েকটা গানের উল্লেখ করি, একেবারে 10টা গানের উল্লেখ করি গুনে গুনে। হ্যাঁ, আমি একটু মার্ক করে রেখেছি। যেমন ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, রিমঝিম ঝিম বৃষ্টি, মান্নাদের গান। আর প্রথমটা হৈমন্তী শুক্লা। এলো বর্ষা যে সহসা মনে তাই, সতীনাথ মুখোপাধ্যায়ের গান। আকাশে আজ রঙের খেলা, আশা ভোসলের গান। আয় বৃষ্টি ঝেপে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান। মায়াবতী মেঘে এলো তন্দ্রা, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান। আষাঢ় শ্রাবণ মানে না তো মন, লতা মঙ্গেশকর। নাচ ময়ূরী নাচ রে আরো, আশা ভোসলে। এমনই বর্ষা ছিল সেদিন, মাধুরী চট্টোপাধ্যায়। এই মেঘলা দিনে একলা, হেমন্ত মুখোপাধ্যায়। এই সমস্ত গান কালজয়ী গান। আমি আসলে এগুলো অনেক সময়ের ব্যাপার, আমি অনেক সময় নিয়ে ফেলেছি, এই জন্য আমি দুঃখিত। কিন্তু এগুলো আমি বললাম, তো বলতে গেলে আসলে সময়ের না আপা, অনেক অনেক ভালো লাগছিল শুনতে। আমরা অনেক খুবই সমৃদ্ধ হলাম। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আর কথা বলার জন্য। আশা করি পরবর্তী সময়ে আরো কথা হবে, এবং যারা আপনারা শুনলেন এতক্ষণ, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। ধন্যবাদ। থ্যাংক ইউ আপা। আচ্ছা, আমাদের এখন আমি আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি ডক্টর নুসরাত মুমতাজ রূপসীর সাথে পরিচয় করে দিতে চাচ্ছি। তিনি আমাদের দেশের একজন কৃতি সন্তান। উনি ভারতের গুজরাটের বরোদা মিউজিক্যাল একাডেমি থেকে পিএইচডি করেছেন খুবই কৃতিত্বের সাথে। উনি গোল্ড মেডেলিস্ট এবং কালাকার অ্যাওয়ার্ড প্রাপ্ত। উনি খুব ভালো মিউজিক শেখানো। তো আজকে আমি খুব অল্প করে বললাম, ও আসলে খুব ছোটবেলা থেকে নানান ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এক্সপেরিমেন্ট করে বড় হয়েছে, এবং তার পরিবারও ছিল খুব সংস্কৃতির একটা পরিবেশ ছিল। তো আজকে আমরা নুসরাতের কাছ থেকে কিছু মিউজিক শুনি, ওর কম্পোজিশন। নুসরাত, তুমি একটু তোমার কিছু বলার বলে তুমি শুরু করতে পারো। তোমার মাইকটা মিউট করা। এবার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, স্পষ্ট শোনা যাচ্ছে। প্রথমে আমি গাথা গ্রুপের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে শুভেচ্ছা। প্রফেসর ডক্টর নিয়াজ জামান, ওনাকে অনেক ধন্যবাদ যে আজকে আপনাদের গ্রুপে আমাকে ইনভাইট করেছেন একজন মিউজিশিয়ান হিসেবে। এবং আমার ফ্রেন্ড মাশরুফা, ওকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আপনাদের মতো বড় মানুষদের সাথে আমি আজকে এই প্রোগ্রামে জয়েন করতে পেরেছি। আমি বেসিক্যালি ক্লাসিক্যালে পড়াশোনা করা, এবং আমি ক্লাসিক্যাল করি। আমি আপনাদেরকে বেশি কথা বলবো না, আপনাদের থেকে আমার জ্ঞান অনেক কম, এবং কথাও আপনাদের থেকে একদমই সুন্দর হবে না। আমি সুরে চলে যাই। আমি রাগ জয় জয়ন্তী বাজাবো। বর্ষা আমাদের টপিক আজকে। বর্ষা টপিক, কিন্তু ক্লাসিক্যালের মধ্যে ঋতু বেসিক রাগ খুব কমই আছে। আমরা ঋতু বেস রাগ তেমন একটা করে থাকি না। যদি কিছু থাকে তো মেঘ বা মেঘ মালহার নামে একটা রাগ আছে। কিন্তু কথা হচ্ছে আমরা মেইনলি রাগকে মনে করি, আমি রাগ বাজাই, রাগকে মনে করি মুড, এবং মুডটা থাকে টাইমিং এর উপর, সকাল বিকাল রাগ দুপুর এরকম। আমরা টাইমিং কেও মানি না, বিকজ মিডনাইটের রাগ যদি হয় আমরা মিডনাইটে কনসার্ট করি না, ভোরের রাগ যদি হয় ভোরের কনসার্ট করি না। সেই ক্ষেত্রে আমরা যে কোনো টাইমেরই রাগ বাজাই, এবং আমরা মুড ক্রিয়েট করে নেই। আমরা ট্রাই করি, আমরা আর্টিস্টরা ট্রাই করি যে এই মুহূর্তেই যেন ভোর, আমি ভোরের রাগ বাজাচ্ছি। ঠিক সেইভাবে আমাদের কাজী নজরুল ইসলামের বর্ষার মুডে উনি ওনার যে গীতি কবিতা উনি লিখেছেন, তার ভিতরে যেই সুরটা উনি দিয়েছেন সেটা রাগ জয় জয়ন্তী, কোনো ঋতুর উপর পড়ে না, কিন্তু রাগ জয় জয়ন্তীতে।
আমি আপনাদেরকে রাগ জয় জয়ন্তী বাজিয়ে শোনাচ্ছি। নজরুল গীতির ছোঁয়া থাকবে, আমি আমার নিজের স্টাইলে রাগ জয় জয়ন্তী আপনাদেরকে বাজিয়ে শোনাবো এবং আশা করব আপনাদের ভালো লাগবে, আনন্দ দেওয়ার চেষ্টা করব এবং অনুভূতি দেওয়ার চেষ্টা করব যে মেঘ দিয়ে যেন মেঘ শুরু হলো, মেঘের পরে বৃষ্টিতে আমার পরিবেশন শেষ হবে, কারণ আজকে আমাদের টপিক বর্ষা। ধন্যবাদ আপনাদের সবাইকে, আমি শুরু করছি। সরকার রাগ জয় জয়ন্তী।
বাহ, অসাধারণ। দারুণ। সত্যি আমার মনে হচ্ছে যে বৃষ্টি পড়ছে এখন। খুবই ভালো লাগলো, চমৎকার। খুব সুন্দর। আচ্ছা, আমি এখন আমাদের অনুষ্ঠানের তালিকায় আমরা নূর কামরুন নাহার আপাকে বাংলা কবিতায় বর্ষা ও বাংলা কবিতা নিয়ে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই বর্ষার বাদল দিনের কদম ফুলের শুভেচ্ছা জানাচ্ছি যারা উপস্থিত রয়েছি। নুসরাত আপাকে আমি বিশেষ করে শুভেচ্ছা জানাচ্ছি যে তিনি আমাকে ডেকেছেন। নিয়াজ জামান আপার প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি। আমি নুসরাত আপাকে বলেছিলাম যে আমি কবিতা নিয়ে বলার কথা, তবে আমি কিছু কিছু কথা সাহিত্যের কোটেশন এখানে নিয়ে এসেছি। কারণ আমি এই প্রবন্ধটি যখন তৈরি করতে যাই দেখলাম কথা সাহিত্য এত সুন্দরভাবে বর্ষাকে আনা হয়েছে যে সেজন্য আমি আমার প্রবন্ধটির নাম রেখেছি বাংলার জীবন ও সাহিত্য বর্ষা। অর্থাৎ কবিতা এবং কথা সাহিত্যে যেভাবে বর্ষাটি এসেছে সেভাবেই আমি প্রবন্ধটি পাঠ করছি। আপা, আমার সময় কত মিনিট? 10 মিনিট। 10 মিনিট, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি খুব সংক্ষেপে 10 থেকে 12 মিনিট, ঠিক আছে, 10 থেকে 12 মিনিট। 12 মিনিট, ঠিক আছে, আমি তাহলে ওইভাবেই প্রিপারেশন নিচ্ছি। আমি শুরু করছি বাংলার। আর আমার প্রবন্ধটি লিখিত প্রবন্ধ, আমি সুতরাং লিখিত প্রবন্ধটি পাঠ করছি, মাঝে আর কোনো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি না। বাংলার জীবন ও সাহিত্য বর্ষা। ওই আসে ওই অতি ভৈরব হরসে, জলসিঞ্চিত ক্ষিতি সৌরভ রভসে, ঘন গৌরবে নব যৌবনা বরসা, শ্যাম গম্ভীর সরসা। নব যৌবনা যে বরসা সে কেমনি আসে, তার জন্য কি নেই কোনো প্রতীক্ষা? হৃদয় যখন আনন্দ নিয়ে বলে আজ আষাঢ়ের প্রথম দিন, মনে এই যে আনন্দ, বিরহ আর ব্যথার গান, এই যে মনের চঞ্চলতা, মিলনের আকুলতা, বর্ষার রিমঝিম সুরে ঋণ ঋণ ধারায় মনের সব কষ্ট ও যন্ত্রণা ধুয়ে ফেলা, এর জন্য কি নেই কোনো বেকুলতা? বর্ষা আসবে, জ্যৈষ্ঠের দহনে পোড়া মাটি সিক্ত হবে, সবুজ হবে প্রকৃতি, স্নিগ্ধ বারিধারায় ধরণী হবে স্নিগ্ধ স্নাত, এ বেকুলতা চিরদিনের, চিরকালের। বৃষ্টি নামবে, ঈষৎ শিশির ছোঁয়া বসন্ত রাতে দক্ষিণ থেকে বইবে যে হাওয়া, তাতে থাকবে সমুদ্রের আর্দ্রতা। ফাটল ধরা শুকনো মাঠ আর পাতা ঝরা গাছের শাখায় শিহরণ জাগিয়ে দিয়ে সে অতি দূরে পাহাড়ের চূড়ায় ঘনীভূত হবে। এরপর গর্জনে বজ্রে বিদ্যুতে ছিন্ন ভিন্ন হয়ে যাবে সারাটা আসমান। মঙ্গল সুধার মতো অজস্র ধারায় নামবে বৃষ্টি। গাছের শুকিয়ে যাওয়া ডালগুলো কচি পাতায় ভরে উঠবে, ছেয়ে যাবে সবুজে সবুজে। বৃষ্টি, আলাউদ্দিন আজাদের গল্প থেকে। এই বর্ষা আসবে, বুকের ভিতর তিরতির করে জাগা আনন্দ শিহরণ। বৃষ্টির গান ঝর্ণা ধারার মতো বৃষ্টি ধারায় মন যেন ভরে উঠবে কোন এক অমিয় সুধায়। কোন কোন বর্ষা যেন খুব বেশি আনন্দের। সেই সময়ের বর্ষা, সে সময় মন জেগে ওঠে ভালো লাগায়। কোন ভালো লাগা ডাক দিয়ে যায়, ভালো লাগে, খুব ভালো লাগে। সে কি শুধুই বর্ষা, নাকি অন্য কেউ মনে দোলা দিয়ে যায়, ভালো লাগায় ভরিয়ে দিয়ে যায়? কাকে যেন ভালো লাগে খুব বেশি। বর্ষার কি জাঁকজমক সেবার, যেন উড়িয়ে নেবে, যেন ভাসিয়ে দেবে। আরো কত বর্ষা তো কেটেছে সাথী, আগে কখনো এমন দেখেনি। সে যেন চোখে দেখতে পেল ঘাসের ঘন হাওয়া, গাছপালার বেড়ে ওঠা, মাটির সুখ, শিকড়ের খুশি, লম্বা মেঘলা একলা দুপুর, রঙের আহ্লাদে গলে যাওয়া বিকেল, আর রিমঝিম রাত্রি, আর মাঝে মাঝে মেঘ ছেঁড়া ভিজে ভিজে জ্যোৎস্না। এত ভালো লাগে, ভালো লাগে বলেই একা লাগে। তিথিডোর, বুদ্ধদেব বসু। এই যে বর্ষা এত ভালো লাগে, কেমন সে বর্ষার দিন? বর্ষায় থাকে মেঘলা আকাশ, কেমন করে সে যে মেঘলা দিনের মেঘগুলো। নজরুল যাকে বলেছে মেঘেরও ডমরু ঘন বাজে, আবার কোথাও গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে। কবিগুরু যাকে বর্ণনা করেছেন মেঘের পর মেঘ জমেছে আধার করে আসে, কালিদাস আবার এ মেঘকে বর্ণনা করেছেন রমণীর স্তনের সাথে। কোথাও বা গর্ভিণী নারীর স্ফীত স্তন্য সম সুদৃশ্যে মেঘপুঞ্জ, কোথাও ভারী, কোথাও লঘুতম, ঋতু সংহার, কালিদাস। এই যে বর্ষা, আধার কালো মেঘ, এই ভালো লাগা, তারপর একা লাগা, মনের অব্যক্ত গুমড়ে ওঠা কথামালা, কাকে বলা যায়? কোন সে শুভদিন,
ভালো লাগার স্ফুট ভাষা, অদ্ভুত চঞ্চল মনের অসংখ্য বুদবুদ আর অকারণে পুলকে চমকে চমকে ওঠার যে গান বেজে চলেছে মনোবিনায়, তা প্রকাশের এই দিন বর্ষা। এমন দিনে তারে বলা যায়, এমন ঘনঘোর বরিশায়, এমন মেঘস্বরে বাদল ঝরে ঝরে তপনহীন ঘন তমসায়। কিন্তু যাকে ঘিরে এই ভালো লাগা, যার জন্য মন আজ অকারণ ব্যথার আনন্দের ভারে নত, যার জন্য প্রকৃতি আজ ঝরছে সেই সবুজের সমারোহ, এই আয়োজন যার জন্য সে কি আসে? বর্ষার ঘন বাদলের দিন যার জন্য দুঃসহ প্রতীক্ষা নিয়ে আসে, সে আসবে এই নিবিড় ঘন দিনে, সে আসবে কথার ফুলঝুরি নিয়ে, কিন্তু সে আসে কই? বৃষ্টির ফোঁটাকে মনে হয় তোমার পায়ের পাতার শব্দ, পাতার শব্দকে মনে হয় তোমার গাড়ির আওয়াজ। আমি চক্ষু সজাগ করি, কান উৎকন্ন, ইন্দ্রিয় টুট, তুমি আসছো না, তুমি আসছো না। তোমার কত হাজার বছর লাগবে আসতে। অপেক্ষা, আবুল হাসান। যে আসবে তার জন্য প্রতীক্ষা, কিন্তু যে একদিন এসেছিল, দোলা দিয়েছিল, মন আজ মনে আজ দিয়েছিল, আজ কাছে নেই, সেই শ্যামল প্রিয়া, সেই সবুজ প্রিয়ার কথা বড় বেশি করে মনে পড়ে এ বাদলা দিনে। স্মৃতি, বৃষ্টি বড় স্মৃতি জাগানিয়া, এই রুমঝুম বৃষ্টি, এই কালো আকাশ, এই বৃষ্টি ভেজা দিনে বড় বেশি মনে পড়ে তাকে, সেই শ্যামল প্রিয়ারে। এখনো বৃষ্টির দিনে মনে পড়ে তাকে, প্রাদেশিক শ্যামলিয়া, সেই পাংশু সাধারণ নেঠাকে। এমনই সে আসে, রেখারিক্ত ভাবচ্ছবি, অবিচ্ছন্ন সৃষ্টির স্মৃতির উদ্ভাসে লাক্ষণিক নেত্রসার কপল প্রধান সংবত্ত সুধীন দত্ত, সুধীনন্দ্রনাথ দত্ত। বৃষ্টি যেন শুধু প্রিয়ার পায়ের শব্দ নয়, হারানো প্রিয়ার মুখ, বৃষ্টি প্রিয়ার ভেজা হাত, বর্ষণে ভিজছে মাঠ, তারা যেন ভেজা হাত খানি রয়েছে, কার যেন ভেজা হাত খানি রয়েছে আমার পিঠে। প্রকৃতি, আল মাহমুদ। বর্ষা শুধু মানবের মনকে সবুজ করে না, প্রিয়ার কথাই মনে জাগায় না, বর্ষা প্রকৃতিকে করে তোলে সবুজ। এই সজীব সবুজ প্রকৃতি, প্রাণীর স্নিগ্ধ ধারা, এই ঝিমঝিম বৃষ্টির গান মানব মনের সাথে জেগে সমস্ত প্রকৃতিকেও উৎসব নিয়ে আসে। পুকুরের পানিতে বৃষ্টির পানি পড়ে বুজকুড়ি উঠছে পুকুর জুড়ে, ছপ ছপ শব্দ হচ্ছে বিশ্রাম, খানা দিয়ে সারা বাগানের পানি সলবল করে ছুটে সশব্দে ঝাঁপিয়ে পড়ছে পুকুরের মধ্যে। রাংচিতের বেড়ার পাতাগুলো হয়ে উঠেছে ঘন সবুজ, পায়ের নিচে ঘাস সবুজ, বাদাম গাছের পাতা সবুজ, সারা বাগানের ডাল পালা বৃষ্টির পানিতে পোকা পতঙ্গের শব্দে যেন উৎসবের রাত্রির মতো ঝলমল করছে। কে তুমি? আব্দুল মান্নান সৈয়দ। এতক্ষণ বৃষ্টি ছিল রিমঝিমে ছন্দমধু, সহসা সে বৃষ্টি খেপিয়া গেল, মারমার কাটকাট শব্দে বৃষ্টি আকাশ ফাড়িয়া পড়িতে লাগিল, সা সা ঝমঝম সা সা ঝমঝম শব্দে কান বুঝি তালা লাগিয়া যায়। তীরভূমি, তীরের মাঠ, ময়দান, গা গেরা মাঠ চোখে দেখা যায় না, ধোলাটে সাদা ছায়া চারদিক ঝাপসা হইয়া গিয়াছে। নৌকার বাহিরে যতদূর চোখ যায় সবটাই তিতাস নদী, তার জলের উপর বৃষ্টি লেখাজোখাহীন ফোটায় চারিপাশটুকু জল লাফাই উঠিতেছে। হাওয়া নাই, জলে ঢেউ নাই, শুধু নদীর বুক ময় আলোড়ন। তিতাসের নদীর নাম অদত্ত মূল্য বর্মন। তখন সমস্ত আকাশে মেঘেদের হুড়ুহুড়ি লুটোপুটি লেগে গেছে, মন্দ্র গর্জনে এক একবার কেঁপে কেঁপে উঠছে সারা পৃথিবী, একটা ঝড়ের তীব্র বেগে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে গাছপালা, মত্ত হয়ে কে যেন লেগেছে লুণ্ঠনের উচ্ছৃঙ্খল তৎপরতায়। স্বর্গ মত্ত পাতাল মন্থন করে যেন এক মহাপ্রলয়ের উচ্ছ্বসিত শব্দের ভয়ঙ্কর সুন্দর রাগিনী বৃষ্টি, আলাউদ্দিন আল আজাদ। এই ঘন আর ভারী বৃষ্টি বাংলার বর্ষার অন্যতম বৈশিষ্ট্য। মূলত বর্ষাকালে দেশের উপর দিয়ে প্রবাহিত দক্ষিণ পশ্চিম বায়ু বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বহন করে আনে, আর তার প্রভাবে এই ভারী বর্ষণ। সারা বছরে বৃষ্টিপাতের ৮০%-এরও বেশি বৃষ্টিপাত এ সময় হয়ে থাকে। এই বৃষ্টির বর্ণনা আমরা পাই হাসান আজিজুল হকের আগুন পাখি উপন্যাসে। বৃষ্টি এবার আরো ঘন হয়ে এলো, তখন চোখের দৃষ্টি বেশি দূর যেচে না, 5 হাত দূরের জিনিসটা যে কি জিনিস তা ঠিক যেচে না, বাড়িতে কত জিনিসই এদিক ওদিক ছড়ানো থাকে খেয়ালও হয় না। এখন বসে বসে ভাবছি ওটো কি জিনিস, ওটো ওইটার ঝুড়ি, ওইটো কি একটা কালো বাঙা হাড়ি, আতা গাছের তলায় ওটো কি তেঁতুল গাছের শক্ত গুড়িটো। এই করতে করতে যেখানে কিছুই নাই সেখানে অনেক জিনিস দেখতে পেলাম, এই সব যেন পানি দিয়ে তৈরি হয়ে আবার ভেঙে যেছে।
আগুন পাখি হাসান আজিজুল হক। ঘন বর্ষা অনেক সময় বন্যা নিয়ে আসে, কখনো ভারী বর্ষণে থমকে যায় জীবন। বিশেষ করে বাংলার গ্রাম অঞ্চলে বর্ষা এক বিশেষ রূপে আবির্ভূত হয়। বর্ষা যেমন বাংলার কৃষকের মুখে হাসি ফুটায়, গ্রীষ্মের তীব্র দাবদাহের পর প্রাণে প্রাণে অমীয় সুধা আনে, তেমনি ভারী বর্ষণ গ্রামের জীবনযাত্রাকে পাল্টে দেয়। আশার ভারী এক নাগারি ঢল নামলো। জোয়ার ছিল নদীর দিকে, সেই জোয়ার ঢলের সঙ্গে এক হলো। তারপর বান তুফানের গতিতে হিস হিস শব্দে জোয়ার টান দিয়ে উঠতে থাকলো। বেদে নৌকাগুলো রোজই কিছু কিছু করে উজানমুখী হয়। কৈবর্ত করুন নাও ভরে হাটুরেরা শনি মঙ্গলবার উগলো খাড়ির ঘাটে যায়। কেউ নেয় মাচানের শশা, কেউ ঢেঁড়স, কেউ আতাফল পাতি বয়ে নিয়ে যায়। আষাঢ় মাস চারদিক ধরে দ্বিতীয় উদ্ধার বুলবুল চৌধুরী। আষাঢ় মাস চারদিক ধরে ঝরঝর করে বৃষ্টি পড়ছে তো পড়ছেই, থামবার কোনো লক্ষণ নেই। মনে হচ্ছে সৃষ্টির আদিকাল থেকে এই বৃষ্টি ঝরে চলছে আর অনন্তকাল অবধি চলবে। কোনোদিন কি নীলাকাশ দেখেছিলাম তাও মনে পড়ে না। পৃথিবীতে গ্রীষ্মকাল ছিল কোনোদিন, বিশ্বাস হয় না। অনন্তকাল ধরে বৃষ্টি চলছে, বৃষ্টি অবিশ্রাম, আকাশের রং ধূসর। তাকিয়ে থাকলে মনে হয় না বৃষ্টি হচ্ছে, মনে হয় ময়লা একটা চাদর টানানো হয়েছে। আর আকাশটা দূরে না, খুব কাছেই। পাক পাখালি ঝেপে ঝরে কোথায় যে লুকিয়েছে। থই থই করছে পুকুর, ব্যাং ডাকছে মাঝে মাঝে। কে তুমি? আব্দুল মান্নান সৈয়দ। আজ এক বৃষ্টি ঝমঝম দিন, মেঘলা আকাশ চারদিকে আধার ছড়িয়ে দিয়ে যাচ্ছে সকালে। ছেদহীন বৃষ্টির থেমে আছে শেষ রাত থেকে। ঝাঁঝালো বৃষ্টির ভেতর দিয়ে চলছে রেলগাড়ি, দরজা খোলা, জানলার পাল্লা নেই। হু করে বৃষ্টির ছাট এসে ভিজে দিচ্ছে কামরার ভেতরটা। পার্থিব শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আবার বৃষ্টি, পাশে গ্যারেজের টিনে ঝমঝম। কত রাতে শুনেছি বৃষ্টির শব্দ, তখন এই দুই খাট আলাদা হয়ে যায়নি। তখন এ পাড়ার বর্ষাকালে মশা হতো। বুন্নি তখন 3 মাসের। বুন্নির জন্য মশারি খাটাতো মালতী। মশারির ভিতরে সে বিছনাকে আমার মনে হতো দুর্গ একটা। নিঃশ্বাসের সুরে ডাকলাম, মালতী। হঠাৎ থরথর করে কই পড়লে সে ফিরে দাঁড়িয়ে আমার বুকে মুখ লুকালো। আমি তার মুখ তুলে ধরে গালে চুমু, চোখের জ্বলে না তার গাল। চোখে গলায় বুকের খাজে চুমু। বৃষ্টির চোখের জল বৃষ্টির ছাটে মিশে গেল। বৃষ্টি আর বাতাস আমাদের ধুয়ে দিচ্ছে হালকা, নরম স্নিগ্ধতায় ভরা। আমাদের 12 বছরের জীবন যেন ভোরের বাতাস। স্মৃতি ছড়িয়ে গন্ধ ছড়িয়ে বয়ে এলো। বুকের শব্দে বিশ্বাসে বিশ্বাস। আমরা স্বামী স্ত্রী। আশ্চর্য, আমাদের সন্তান বড় হয়ে দূরে, বন্ধু আর বন্ধু নেই, শেষ পর্যন্ত স্বামী স্ত্রী শুধু। এসো আমরা একসঙ্গে বাঁচি, বেঁচে উঠি। ওই দেখো জীবন আমাদের অপেক্ষায়। রাত ভরে বৃষ্টি, মানুষের ভরা বর্ষা অনন্তকাল ধরে চলা বৃষ্টি। বৃষ্টির নুপুর, ব্যাঙের ডাক, একাধ্বনি, ঝিল্লির ঝংকার। এই বৃষ্টি মেদুর দিন, ঘন বৃষ্টির ছাট, আকাশের গুরু গুরু ডাক মানুষের মনকে বিচিত্র ভাবে প্রিয় মানুষের সান্নিধ্যের কামনা জাগায়। জাগায় মিলনের গভীরতম আকাঙ্ক্ষা। প্রিয় সান্নিধ্যের কামনা, বিরহী তপ্ত হৃদয়ের দীর্ঘশ্বাস আমরা দেখতে পাই মধ্যযুগের বাংলা সাহিত্য। রাধিকার অনুরাগের গভীরতা, বিরহের দীর্ঘশ্বাস মর্মস্পর্শী ভাবে ঘটেছে বিদ্যাপতির বিখ্যাত পদটিতে। এসো কি হামারি দুঃখের নাহিকোর, এ ভরা বাদর মাহ ভাদর, শূন্য মন্দির মোর। বর্ষা যেন আসে উতলা করতেই, দেহ আর মন চঞ্চল হয়ে ওঠে, জেগে ওঠে চির বিরহী হৃদয়। বর্ষা যেন নিয়ে আসে বিরহের বার্তা। এই বিরহের ভার মোচনে মানবে অধীর হয়ে ওঠে অভিসারের আকাঙ্ক্ষায়। তাই কালিদাসের মেঘদূতে নির্বাসিত নায়ক যক্ষ রামগিরিতে আষাঢ়স্য প্রথম দিবসেই আকুলতা বোধ করে প্রিয় সান্নিধ্যের মেঘকে বাহন করে পাঠায় প্রিয়ার কাছে বিরহের বার্তা। আষাঢ় বিগত হলো, শ্রাবণ সমাগত, কুশল বার্তা না পেলে প্রিয়া কি রবে জীবিত। শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না, বরষা ফুরায় গেল, আশা তবু গেল না। আমরা নজরুলের গানেও দেখি সেই বিরহের আকুলতা। কবে পোহাইছে বাদলের রাতি, কবে কেন থাকি থাকি, কাঁদিছ আজি বউ কথা কও শেফালির বনে একা। শাওনে যাহারে পেল না, তারে কি ভাদরে পাইবে দেখা। বাদল রাতের পাখি, কাজী নজরুল ইসলাম। গাগরি বাড়ি ঢারিকারি পিছল, চলতেহি আঙ্গুলি চাপি, মাধব ধুয়া অভিসারক লাগি। আবার গগন অঝোর বাড়ির পাতে অভিসারে যেতে না পারার বর্ণনা আমরা বৈষ্ণব পদগুলিতে সমভাবে দেখতে পাই। একে কুল কামিনী,
তাহে তুহু যামিনী ঘোরে গহন অতি দূর, আরে তাহে জলধরে ঝরিছে ঝরঝর, হাম যাইব কোন পুর। শুধু কোনো মানবী মায়াবী ধ্যানই জাগায় না, বৃষ্টি ভেজা প্রকৃতির এই মুখ ভার রক্ত মাংসের শরীরে অনেক কামের উন্মোদনা, রক্তে জাগায় সারা, শরীর জেগে ওঠে অপ্রতিরোধ ভাবে, দুর্মর দুঃসহ কাম চঞ্চল করে তোলে শরীরের প্রতিটি রক্তবিন্দু, শরীর চাই শরীর উত্তাপ। এই যে বৃষ্টি আষাঢ়ের ক্ষণ দেওয়া, এ শুধু বিরহ ভার আনে না, চুপি চুপি শুধু প্রিয় অভিসারের ডাকে না, শুধু প্রিয়ার মুখচ্ছবি মনে করায় না, অথবা প্রিয়ার আকাঙ্ক্ষায় প্রভুকে দীর্ঘ করায় না, শুধু কোনো মায়াবী ধ্যান জাগায় না। এবার আষাঢ়ে বৃষ্টি শুরু হয়ে আর থামে না, টানা 7 দিন বাড়িতে আটকে আছি, কলেজে তখন গ্রীষ্মের ছুটি চলছে, কোনো কাজ নেই, ধোপার দেখা নেই, ধুতি জামা ময়লা, কোনো বই ভালো লাগছে না। এই বিশ্রী বিরক্তিকর দিনগুলি ভরে আমার মনের মধ্যে শরীরের মধ্যে যে দাপাদাপি করতে লাগলো, সে কোনো মানুষ প্রতিমা নয়, কোনো কুসুমও নয়, একটা স্থূল জ্যান্ত মাংসল মূর্তি, যার নিঃশ্বাস ঘন আর গরম, ঠোঁট ফেনায় ভেজা, হাত দুটি সাপের মতো পেঁচানো। রাত ভরে বৃষ্টি, বুদ্ধদেব বসু। আমার সময় প্রায় শেষ, তাই আমি শেষের দিকে চলে আসছি। আমি শেষের দিকে একটু বলে নিচ্ছি, সেখানে আমি একটি কবিতার লাইন বলতে চাচ্ছি যে যে বর্ষা সবসময় সুন্দরকে নিয়ে আসে, যেমন সেই সুন্দরের কথা আমরা বলি, তিমির অবগুণ্ঠনে বদন তব ঢাকি, কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকি, আজি সঘন সরবরি মেঘ মগন তারা, নদীর জলে ঝাড়ঝাড়ি ঝরিছে জলধারা। তো বর্ষা এভাবে আমাদের বাংলার বর্ষা এভাবে আমাদের জীবন ও কাব্যে, আমাদের নানা সাহিত্যে একেবারেই মিশে আছে। আমি একটু আগে বলেছিলাম যে বর্ষা কখনো কখনো আমাদের বন্যা হয়ে গেলে বা অতি বর্ষা হয়ে গেলে কৃষকের জীবনকে অনেক সময় দুর্বিষহ করে তোলে, কিন্তু সবকিছুর পরও বর্ষা এই এই এত যে বৃষ্টি, এত যে শিলাবৃষ্টি বা যাই হোক না কেন, এই সবকিছুর পর বর্ষা আমাদেরকে নানাভাবে আমাদেরকে অভিভূত করে, আমাদেরকে আবিষ্ট করে, আচ্ছন্ন করে। তাই বর্ষা নানা শ্রেণী নানা মানুষের কাছে ভিন্ন ভিন্ন রূপে আবির্ভূত হলো, কখনো বর্ষা দুঃখের প্রতীক হলো, বর্ষা ভালোবাসার ঋতু। বর্ষা তুমুল ভাবে আলোড়িত করে মানুষের মন আর চিন্তার জগৎ। কবি লেখক শিল্পীদের কাছে বর্ষা সবসময় বন্দিত আর নন্দিত। কবি জীবন বলেছেন, এ ভরা ভাদরে হিয়া দোলরে। বর্ষা সত্যি মন আর শরীরে অন্য এক দোলা আনে। বর্ষা যেমন মন এবং শরীরে দোলা আনে, যেমনি হাহাকার আনে, যেমনি বলে হৃদয় আমার নাচে রাজিকে ময়ূরের মতো নাচে রে, তেমনি বর্ষায় জেগে ওঠে পাগল মন। তাই সবকিছুর পর বর্ষা এক অনন্ত ঋতু, হৃদয়কে পূর্ণ করে অনন্ত এক সুধায় সঞ্জীবিত করে স্নিগ্ধ ধারায়। আর তাই বর্ষায় আমরা গিয়ে উঠি, এসো নিপবনে ছায়া বিথি তলে, এসো পর স্নান নবধারা। ধন্যবাদ। থ্যাংক ইউ আপা, খুবই চমৎকার, খুব ভালো লাগলো। আমাদের সময় কম বলে আপনাকে থামতে বলতে হলো, কিন্তু আসলে এমন একটা বিষয় যে সারাদিন বলেও শেষ হবে না, কিন্তু আমরা খুবই উপভোগ করছিলাম। এখন আমি তাসনিম হোসেন আপাকে তার স্বরচিত কবিতা শোনানোর জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ মাসরুফা, তোমাকে আগে আমি একটু ধন্যবাদ জানাই, কারণ ইউ আর দ্য পারসন হু ইনভাইটেড মি টু জয়েন দিস গ্রুপ, এবং সত্যি খুব ভালো লাগছে। গত যে মিটিংটা হয়েছিল ওটাতে আমি জয়েন করেছিলাম, তো আজকে আসলে আরো ভালো লাগছে মনে হয়, বিকজ টপিকটা হচ্ছে বর্ষা। তো বর্ষা নিয়ে আমাকে কবিতা বলতে বলা হয়েছিল। আমি একটা কবিতা, এখানে দুইটা কবিতা অ্যাকচুয়ালি। প্রথম কবিতাটা হচ্ছে অনেক আগে আমি লিখেছিলাম, এটা হচ্ছে দৃশ্য একটা, যে মানে জ্যোৎস্না রাত, নৌকার উপরে বসে আছে, তখন যে বৃষ্টিটা হয়, তখন যে অনুভূতি, সেটার একটা অনুভূতি এবং দৃশ্য, এটার বর্ণনা দেওয়া হয়েছে। আর পরের যে কবিতাটা, সেটা হচ্ছে আমি গতকাল রাতে 1 ঘন্টার মধ্যে লিখেছি, বিশেষ করে এই অনুষ্ঠানে পড়ার জন্য, কারণ প্রথম কবিতাটা আমার খুবই ছোট, 1 মিনিটে শেষ হয়ে যাবে। আর দ্বিতীয় কবিতাটা হচ্ছে আমার দিনের যে বর্ণনা বৃষ্টির সময়, সেটা দেওয়া হয়েছে। সো আমি শুরু করতে যাচ্ছি। মাসরুফা, মিউজিক শোনা যাচ্ছে কিনা একটু দেখো তো। মিউজিক শোনা যাচ্ছে? হালকা
হালকা শোনা যাচ্ছে, হালকা শোনা যাচ্ছে। হ্যাঁ, হালকাই ঠিক আছে, জি। ঠিক আছে, ওকে। আচ্ছা, ওকে, আমি শুরু করছি। থ্যাংক ইউ। রেইন মিউজিক। Sublime moonlight on the silvery sparkling water. Darkness of white light spread through the night. Tumbling boat on the river. Ah, what respite. Soft mellow rain sprinkling love from above, splashing on the water in cool crescendo. Rhythmic rhapsody soothing the mind and soul in love. Feeling alive with full moon inside in soothing concerto. Sit silently and enjoy its serenity. Loosen your soul to the pouring rain. Free your spirit, let peace prevail. Relish the moonlight and splashing sound on water in full harmony. এটা হচ্ছে প্রথম কবিতাটা। দ্বিতীয়টাতে যাচ্ছি, দিনের বর্ণনা। Rain song. Cloudy chariots move darkening the plains. Drifting clouds move in foamy, feathery flames. Dusty hot winds airy waves slowly change. Summer cool breeze starts to breathe again. Lovely bird song on branches and trees begin. Shining droplets of water start to drip drop and sing. Trickling down flowing fountain in rhythmic song. Green branches and trees play along. Slowly the drizzle in rhythmic tones turns into a magical heavenly song. Laughter and joy of children on the streets, wet in the rain and playing with paper boats is a treat. Colorful and bright, beautiful umbrellas over the head. Walk swiftly, the human populace. Heavy shower starts to play. Roads are empty, vacant all the walkways. Heavenly nature all to behold, soft and mellow weather unfold. Streaming water across the window pane, pearly jewels of rains to make. Passions arise in lovers' souls. Somewhere, someone sighs and sobs. Sweet memories of forgotten bliss. Teardrops fall, hidden in raindrops reminisce. Slowly the day gets brighter as it ends. Shining sun, seven-colored rainbow bends. Dust-covered nature now a pretty sight. Nature at its best, pure and bright. Sparkling pearls on trees and grass. Momentary time in heaven you pass. Life and nature start anew. Oh, beautiful rain, I bid you adieu. ধন্যবাদ। থ্যাংক ইউ। অনেক ভালো লাগলো তাসনিম হোসেন। আপনি যেহেতু লেখালেখি করেন, আপনি আমাদের সাথে সবসময় থাকবেন গাথায়, আশা করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন আমি মার্জিয়া রহমানকে তার একটি অনুবাদ শোনানোর জন্য অনুরোধ করছি। সবাইকে শ্রাবণের শুভেচ্ছা। আজকে যেহেতু বিষয়টা শ্রাবণ, এই কারণে আমি একটি কবিতা নির্বাচন করেছি। এটা মহাদেব সাহার কবিতা শহরে এই বৃষ্টিতে। আমি আসলে গাথা মিটিং এর জন্যই কবিতাটা অনুবাদ করেছি। সময় স্বল্পতার কারণে আমি বাংলাটা পড়বো না, আমি ইংলিশ কবিতাটা পড়বো। এটা টাইটেল আমি দিয়েছি ইন দ্য সিটি ইন দিস রেন। In the City in This Rain by Mahadev Saha. The Dhaka sky is clouded today. Madhubi, don't go out now. If you get soaked in this pitiful rain, your body will turn pale. If the rain carries someone's ardent cries, snow of mourning, your tender body will melt away in the chill of the rain. Madhubi, don't go out in the rain. Madhubi, don't go out in the snowfall.
When rain pours into this city, I too float away on a sad weeping raft, holding the secret album of a gift you once gave. What if the snow shower wipes all the pictures, leaving only deep water stains behind? Only water, as sad and serene as my tears, that water, that mark of snow. And if I drift away in one such deep snow shower, still you stay safe. Never again would I go back to that land of love. No, never. There, a ruthless young man rules with an iron fist. When rain pours into this city, filthy cough, different kinds of diseases spatter down. The snow shower of sorrows is too scary. Madhavi, don't go out. It's all right. Today, be only a renowned legend in my life. Thank you. খুব ভালো লাগলো মার্জিয়া, তোমার অনুবাদ খুব ভালো, সবসময় ভালো অনুবাদ করো তুমি। আচ্ছা, এখন আমাদের আফরোজা পারভিন আপা রবি ঠাকুরের একটি কবিতা আবৃত্তি করে শোনাবেন। নিয়াজ আপাকে সালাম জানাই, উপস্থিত সবাইকে শ্রাবণের শুভেচ্ছা। আসলে আপার মতো অতটা গলা খারাপ না হলেও আমার গলাটা যথেষ্ট খারাপ, আর আমি মুখস্থ করবো, ভুলে গেলে কিছু মনে করবেন না। তো আমি জাস্ট একটা কথা বলে আমি শুরু করবো, সেটা হচ্ছে যে নুসরাত একটা কথা বলেছে শুরুতে যে গাথার সাথে বহুদিন ধরে আছি, তো গাথা ভবিষ্যতে নারী লেখকদের নিয়ে কাজ করবে, তো তাদের রচনা নিয়ে কাজ করবে। তা এই বিষয়ে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমি দুটো বই লিখেছি, যে দুটো বই, একটা বই ইতিমধ্যে পাবলিশড, অসামান্য 51 নারীদের নিয়ে, আর একটা বই যেটা প্রকাশের অপেক্ষায়, নারী নক্ষত্রপুঞ্জ, 2 বাংলার নারীদের নিয়ে। আমার মনে হয় যে হয়তো আমার সূচিটা হেল্প করতে পারে, এটা আমি একটু জানিয়ে রাখলাম। তো আমি যে কবিতাটি পড়ব সেটা হচ্ছে রবীন্দ্রনাথের অভিসার। আর অভিসার কবিতাটি রবীন্দ্রনাথের কথা কাব্যগ্রন্থের প্রথম এটা প্রকাশ হয়েছিল 11 আশ্বিন 1306 সালে, যখন রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স 38 বছর। আর এটার তিনি ভাবটা পেয়েছিলেন কাশ্মীরি কবি ক্ষেমেন্দ্রর বোধিকল্প সত্যলতা নামে একটা সংস্কৃত কাব্যগ্রন্থ, সেটা থেকে। আর এটার যেটা কাহিনী, সেটা হচ্ছে শ্রাবণ মাসের একটা শুরুর এবং একটা শেষের ঘটনা নিয়ে সন্ন্যাসী উপগুপ্ত, যিনি ছিলেন সম্রাট অশোকের আধ্যাত্মিক ধর্মগুরু, আধ্যাত্মিক শিক্ষক, তার এবং মথুরার রাজনর্তকী বাসবদত্তা, তাদের সাক্ষাৎ এবং তাদের পরবর্তীতে ভাব বিনিময়ের কাহিনী। আপনারা জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু কবিতা আছে, বেশ কিছু মানে অনেক কবিতা আছে যেগুলোর মধ্যে গল্প রয়েছে, যেমন ক্যামেলিয়া, সাধারণ মেয়ে, সামান্য ক্ষতি, বাসি, বিসর্জন, দেবতার গ্রাস, কৃষ্ণকলি। আমার একটা বইও আছে এটা নিয়ে গবেষণা, যেটা রবীন্দ্রনাথ গল্প কবিতা। তা এটা সেরকম একটা কবিতা, আপনারা যদি এই কবিতাটা মন দিয়ে শোনেন পুরো গল্পটা পেয়ে যাবেন। অভিসার, রবীন্দ্রনাথ ঠাকুর। সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দ্বীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে, নিশীথের তারা শ্রাবণ গগনে, ঘন মেঘে অবলুপ্ত। কাহার নুপুর সিঞ্জিত পদ সহসা জাগিল বক্ষে, সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপ্ন জরিমা পলকে ভাগিল, রূঢ় দ্বীপের আলোক লাগিল, ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নটি চলে অভিসারে, যৌবন মদে মত্তা, অঙ্গে আচল সুনীল বরণ,
রুনু ঝুনু রবে বাজে আফরণ, সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসব দত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি, সৌম্য সহাস তরুণ বয়ান, করুণা কিরণে বিকচ নয়ান, শুভ্র ললাটে ইন্দু সমান, ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা, ক্ষমা করো মোরে কুমার কিশোর, দয়া করো যদি গৃহে চলো মোর, এ ধরণী তল কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। সন্ন্যাসী কহে করুণ বচনে, ওই লাবণ্য কুঞ্জে এখনো আমার সময় হয়নি। যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপনি, যাইব তোমার কুঞ্জে। সহসা ঝঞ্ঝা তড়িৎ শিখায় মেরিল বিপুল আশ্ব, রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে, আকাশে বজ্র ঘোর পরিহাসে, হাসিল অট্টহাস্য। বর্ষা তখনও হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা, বাতাস হয়েছে উতলা কুল, পথতরু শাখে ধরেছে মুকুল, রাজার কাননে ফুটেছে বকুল, পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মদির মন্দ্র, জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে, শূন্য নগরী নিরখি নীরবে হাসিছে পূর্ণ চন্দ্র। নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী, মাথার উপর তরু গীতিকায় কোকিল কুহরি ওঠে বারবার, এতদিন পরে এসেছে কি তার আজিও বিশাল রাত্রি। নগরী ছড়ায়ে গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে, দাঁড়ালেন আসি পরিখার ধারে, শূন্য নগরীর পথের ও ধারে, কে ওই রমণী পড়ে এক ধারে তাহার চরণ প্রান্তে। নিদারুণ রোগে মারি গুটিকায় ভরে গেছে তার অঙ্গ, রোগ মশি ঢালা কালা তনু তার, লয়ে প্রজাগণে পুরো পরিখার, বাহিরে ফেলেছে পরিপরিহার বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসি আড়ষ্ট শির তুলি নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক আধরে, মন্ত্র করিয়া দিল শিরোপরে, লেপি দিল দেহ আপনার করে, শীত চন্দন পঙ্কে। ফুটিছে মুকুল ডাকিছে কোকিল, কুদিছে কোকিল, যামিনী জোছনা মত্তা, কে এসেছো তুমি ওগো দয়াময়। কহিল রমণী সন্ন্যাসী কয়, আদি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসবদত্তা। ধন্যবাদ। অপূর্ব অপূর্ব। অসাধারণ, আপনি এত লম্বা কবিতা কি করে আপনি মুখস্থ করলেন? এটা তো অসাধারণ ব্যাপার, এত লম্বা কবিতা মনে রাখা। অনেক ধন্যবাদ। আমি জ্যাকি আপাকে বলবো এখন তার ছোট গল্প থেকে পড়ে শোনাতে, কারণ যদিও ওনার টার্নটা পরে ছিল, কিন্তু যেহেতু আজকে ওনার ছেলের জন্মদিন, একটু আগেই ওনার হয়তো যেতে হবে। জ্যাকি আপা আর কিছু বলবেনও তার লেখা থেকে পড়ার আগে। জ্যাকি আপা, আর ইউ হিয়ার? আই এম হিয়ার। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি বলাটা পরে বলছি, আমি একটু গল্পটা পড়তে চাচ্ছি। ইয়ের সাথে, কবিতার সাথে মানে থিমটা যাবে আর কি। যেটা বলছিলাম যে বর্ষা, আমরা সবাই বর্ষা বন্দনা করছি, বর্ষার সুন্দর সুন্দর আমাদের উপর যে ইনফ্লুয়েন্স বর্ষার, তার জন্য যে আমরা লিখতে পারছি, এটা শোনা যাচ্ছে আমাকে? জি। এইখানে আমি একটা গল্প লিখেছি যেটা একটু আমাদের নাগরিক জীবনে যে বর্ষা যে আমাদেরকে একটু কি বলবো কষ্ট দেয়, বা আমাদের জীবনটা যে একটু অন্যরকম হয়ে যায় বর্ষার জন্য। যেমন
আজকের কথা আমি বলি, আজকে যদি আমি আজকে অফিসে যাইনি, কিন্তু আমার যে গাড়িটা অফিসে গেছে আজকে, যেখানে সাধারণত 1 ঘন্টা লাগে, আজকে 2 ঘন্টা লেগেছে। কারণ কি, সমস্ত যখনই একটু বৃষ্টি হয় আমাদের চারিপাশ সব দিকে, সবাই জানি আমরা, এটা এমন বন্ধ হয় যে কেউ আর নড়াচড়া করতে পারে না। তো সেরকমই একটা গল্প আমি লিখেছি, বেশ আগেই লিখেছি। আমার একটা শর্ট স্টোরি সংকলন আছে, সাইলেন্ট নয়েজ, সেখান থেকে প্রথম গল্পটা আমি পড়ছি। গল্পটার নামও তাই। আমি পুরো গল্প তো পড়ার সময় নেই, আমি ছোট ছোট করে অংশগুলো এমনভাবে পড়ছি যেন আপনারা গল্পটা বুঝতে পারেন। Silent noise. There was no bus at the stop. It was 5:30 in the morning, in the afternoon, and there should have been one. I thought so to myself. It might have been delayed because of the heavy rain, so I waited. I could see one approaching. My pulse rate rose, and I got ready to jump into it. As it may not wait too long, the bus came and sped past, leaving me standing, helpless. It was absolutely packed. People were crammed on the door and the steps, like the overflowing puddles on the roadside. Nothing else could be seen on the road, just some private cars rushing to their respective destination. The windshield wipers were moving to and fro like a madman, flailing his arms from side to side, splashing water on both sides. Finally, I saw a human hauler. The helper of the hauler was saying, "Come on, come on," shouting from inside. It gave me the feeling that if I missed getting on this vehicle, I'd be doomed for eternity. Without any hesitation, I ran along to be hauled up by the helper of the human hauler. It was a rider, a four-wheeler to carry 10 to 15 passengers. These are quite common on the streets of Dhaka. People like myself ride on them for convenience. It was the helper who usually holds onto the back of the rider like a monkey, trying to draw attention of the passengers. I thanked my lucky stars and hopped in. It was so packed with people that I almost felt sick when I got inside. I was so packed, a rectangular compartment lined with 2 foam benches on either side. At least 12 people were already sitting, where only 8 people could sit at most. I lived in a house with a family of 4. It was a 3-storied building on the road. We lived on the ground floor. It was my 3rd year with them, and I had almost become like a family member. My own family lived in Khulna. I stayed in the university dormitory before I lived with this family. I missed all the facilities of a regular family life, so I was quite happy now to get all that I missed in exchange of a portion of my salary. The best person in the house was the 5-year-old Rumki, who was simply adorable. Even her mother couldn't take her away from me. And so, on most nights, she fell asleep on my bed. Apart from Rumki's parents, there was her grandma, who stayed in the next room, which was also the family's living room. So this girl, she's going back to her house, and then she comes to the road where she lives and sees the whole road submerged in water. So she takes a rickshaw. The rickshaw obviously charges her much more than usual day. And when she gets inside the house, it was already dark, and I put on the light. Now I could see more clearly. The whole bed was soaked. Water had trickled down from the wall and was now spreading on the ground. "Auntie, see how hard it's raining today?" Rumki ran to my room with her usual enthusiasm. She had a pretty face with a flat nose and a bob. She was so thin that she looked younger than her age. Hurriedly, I removed my books, rubbed them with a scarf, which was wet too. "Oh, Auntie, you're all wet. Can I get wet too?" "No, you can't. You'll get a cold, my dear," I tried to explain. Quickly, I took a shower and changed. Meanwhile, it rained incessantly, and it was getting darker. The water level
on the street also started rising, slowly but surely. Our grandma ran around with one of Rumki's scales, with which she tried to measure how fast the water was rising. We were scared that the house would get flooded if the rain didn't stop soon. It didn't stop. We cursed each car passing as it left huge waves which flooded the veranda and almost got inside our main door. We took turns in checking how the water level was rising. And finally, it was around 9 at night when we were getting ready for our dinner. The water seeped up inside with the smooth fluidity of a snake through our main door. The wastewater pipes overflowed both in the kitchen and in the bathrooms. In a matter of 10 minutes, the whole apartment was overflowing with pitch dark, filthy water. Grandma cried out, "Oh dear God, what are we going to do? The water with all the filth in the world is getting inside my house. What sin have I committed to deserve this?" Rumki's mother and I frantically ran around to put away carpets, electric wires, and wires of the televisions and radio. Everything had to be piled up on the dining table, the chest of drawers, and even on the television stand. I suddenly remembered to move clothes away from the bottom rack of the chest of drawers, as the water might be getting inside soon. "Bhabhi, remove all your clothes from the lower shelf, otherwise it'll get wet." Hurriedly, we went to our respective rooms to stack our clothes away from the bottom shelves. The water rose inch by an inch, and we just watched hopelessly. The feeling of disgust, horror, crept through my whole being. I had never had the experience of living in a flooded house. We were estranged. It was as though we were shipwrecked on an island without ever having any hope of getting rescued. I have heard and even seen news clips on television of villages getting flooded in the rainy season, but never had the experience. I lived in a place in Khulna where it never get flooded. The Sundarbans protected us. Even my grandfather couldn't recall ever seeing the area flooded. Everyone but Rumki looked as though they lost the most valuable thing they owned. The drainwater mixed with the murky rainwater along with the dirt from the road seemed to have invaded our private sanctuary. It had violated our sense of dignity. Life seemed meaningless now. All our furniture were immersed in water, and I could almost see germs crawling on each of them. "Don't throw it," I heard Rumki's mother shouting. Splash, splash. I came to see what was happening. Rumki was throwing decoration pieces and whatever else she could get hold of in the water. And as the water splashed, she clapped her hands. It was like a game to her. Rumki's mother was trying to refrain her from throwing things by grabbing them from her hand, but she screamed and kicked her legs in the air as her mother tried to take her in her arms. I intervened and took her to my room, and as I put her on my bed, she sat there quietly for a split of a second, but as soon as I turned my eyes from her, she threw my comb in the filthy water. I gave her a stern look. As Rumki's father returned home, he was flabbergasted seeing the condition of the house. He asked if Rumki should be sent away to her maternal grandmother's house for the night. He was a service holder in a private company, so usually worked long hours, but invariably he came home after dusk. "No, I don't want to go," screamed Rumki. "But the place is like a river. Where will you sleep, Rumki? Imagine your grandmother will have chocolates for you. You can play with your auntie, and no one will say anything to you." But the little one was very determined that she'd stay back. I felt sad as I looked around the two-bedroom apartment. It was a mess. All the sofas were piled on one top of one another. The kitchen utensils were all stacked on the dining table. We all forgot about dinner. I tried to recall if I ever felt this kind of distress or discomfort in my entire life. I couldn't remember a single incident. But like the saying goes, the show must go on. I thought of our forgotten dinner and declared, "Let's get ourselves something to eat. Surely we can't starve." So it was decided that we would eat in turns. Rumki was fed by her mother. Grandma and Rumki's father took their plates to their different rooms so that they could sit on their beds. As they finished eating, Rumki's mother and I took turns. Although I was very hungry, I couldn't get myself to eat. I felt pukish and smelled the foul water in everything. The color of the water was absolutely black.
God knows how many types of germs infested it. I thought as I walked around the house barefoot. Grandma suddenly felt the necessity to use the toilet, but there was no toilet. Everything was submerged in knee-deep water. As I peeped inside the toilet, I felt disgusted. I'm desperate, she said. I called Rumki's mother and asked her for some advice. At that moment, I felt so helpless that tears started rolling down my face. I felt that everything was meaningless. As I looked at Rumki's mother, I could sense the feeling of helplessness in her too. It was as though we were the unwanted inhabitants of Mother Earth. I looked around myself. All I could see was water, water, water which had given me the feeling of utter disgust, irritation, loss of pride. I lifted my mattress where I saved some plastic bags I got from my shopping sprees, and I got a plastic bag and asked Grandma if she could use it as an alternative. I suggested that she sat at the edge of the bed and use the plastic bag as a toilet. We shut the door behind us. Thank you. Now coming to thank you. Thank you. I'm sorry আমি একটু বেশি সময় নিয়ে ফেলেছি। যদিও আমি ছোট করেছি গল্পটা, অনেকখানি মাঝখানে বাদ দিয়ে বলেছি। আমি কিছু মেম্বার্সদেরকে আজকে থ্যাংক ইউ জানাতে চাই। তারা আমরা একটা গাথার ওয়েবসাইট তৈরি করেছি, সবাই জানেন আপনারা। তার মধ্যে যারা আমি যদি কারো নাম ভুলে যাই আমাকে একটু রিমাইন্ড করবেন। তাসনিম, মার্জিয়া, নিয়াজ জামান, জ্যাকি, সেলিনা হোসেন, নিগার সুলতানা, নুরুন, মাশরুফা, তামান্না তাবাসুম, পারভিন রহমান, জুবাইরা বিশ্বাস, রাজিয়া সুলতানা খান, হাসিনা ইকবাল, আফরোজা পারভিন। আমি আপনাদের সবাইকে ঝর্ণাপার নাম বলেছি, ঝর্ণা রহমান, ঝর্ণাপা, আমরা সবাই কন্ট্রিবিউট করছি। আমরা একটা ওয়েবসাইট, গাথার ওয়েবসাইটে কাজ করার ব্যাপারে, মানে আমাদের অনুষ্ঠানগুলো ওখানে থাকবে এবং ওটা আমরা আপলোড করব প্রত্যেকটা অনুষ্ঠানের পরে। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে সাহায্য করেছে, এবং যারা আরো করতে চান, যদি এর মধ্যে কারো মানে উৎসাহ থাকে তাহলে আমি আপনাদেরকে নাম্বার এবং বিকাশ নাম্বার এবং এটা পাঠিয়ে দেব যদি আপনারা ইন্টারেস্টেড হন। এটাই বলার জন্য। আর আরেকটা জিনিস আমরা বলতেছি, নেক্সট মিটিং এ আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু আমাদের 100 বছর পূর্তি ঢাকা ইউনিভার্সিটির, আমরা চাই ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন বা লিখেন এমন কোনো নারীদের লেখা বা তাদের জীবন নিয়ে কথা বলা, এরকম যদি কেউ বলতে চান আপনারা বলতে পারেন। আর আমাদের নেক্সট মান্থের ডেট গুলো হচ্ছে 3, 10, 17, 24, 31। আমরা যেটা চুজ করি, মাশরুফা মিটিং এর লাস্টে একটা ডেট আমাদেরকে জানিয়ে দিতে হবে সবাইকে, when everybody is here. সো আমার মনে হয় 17, আপা যদি থাকেন এখানে, নিয়াজ আপা যদি থাকেন, আপা বোধহয় নেই নাকি? না, আপা আছেন। আপা 17 তারিখ দিলে কেমন হয়? 19 তারিখের সাথে 17 তারিখটা ইয়ে পড়ে। I think that's fine. 17 তারিখ ঠিক আছে। আর আমি জাস্ট একটু তোমার কথা শুনে আমি জাস্ট একটা জিনিস অ্যাড করব। জি আচ্ছা, তুমি শুরু করো। তাহলে আমি সবাইকে ইনভাইট করছি, আপনারা ঢাকা ইউনিভার্সিটির কোনো লেখক বা কোনো নারী পুরনো দিনের যাদের কাছে, সদাপা আমাদেরকে হেল্প করতে পারেন এই বিষয়ে, যদি কারো সম্পর্কে জানা থাকে, কারো গল্প, কারো কবিতা কিছু পড়তে চান বা কারো জীবনী সম্পর্কে আলোচনা করতে চান, সবাই যেন আমাদেরকে ইমেইলে একটু জানিয়ে দেন প্লিজ। হ্যাঁ আপা, তোমার জ্যাকি যেটা বললো যে এবছর ঢাকা ইউনিভার্সিটির 100 বছর পূর্ণ হলো। তো শুধু নারী লেখক না, আমার মনে হয় বেশ কয়েকজন বিখ্যাত মানুষ আছে যারা আন্দোলন করেছে, পলিটিক্সে গেছে। তো আমার মনে হয় কি আমরা ওদের লেখাও পড়তে পারি, কয়েকজন লেখকও বের হয়েছে। তো 6 জন কি আমরা নিই, কারণ 6 জনের বেশি কিন্তু একটা মিটিং এ ভালোভাবে বলা যাবে না। তো আমি অনুরোধ, এই মিটিংটা কে চালাবে? জ্যাকি তুমি চালাবে? আমার অসুবিধা নাই আপা, কিন্তু আর কেউ যদি ভলান্টিয়ার করে আমি হ্যাপিলি তাকে দিয়ে দেবো। আমি তো মাশরুফা যদি কন্টিনিউ করতে চাও। আমার মনে হয় জ্যাকি আপা যদি না পারে তাহলে নুরুন আপা করবেন। নুরুন আপা, আর ইউ ফ্রি? নুরুন আছে এখানে? আছেন।
হ্যাঁ, এই মাসে তো আমার অনেক হ্যাকটিক যাবে, আমার হাজবেন্ড লিভ করবে, গোছগাছ এটা ওইটা ছুটাছুটি। ঠিক আছে, আমি রাখছি আপাতত। আর কারণ মিটিংটা শেষ হওয়ার পথে আমি অনুরোধ করব জ্যাকিকে। ঠিক আছে, এবার খুব সুন্দরভাবে মাশরুফ অর্গানাইজ করেছে। জ্যাকি তুমি সামনে বার করো, ডেট হচ্ছে আমাদের 17 তারিখ, তাই না? 17 তারিখ হলো ঈদের। আর আমার মনে হয় কি যারা ইচ্ছুক প্লিজ সঙ্গে সঙ্গে জ্যাকিকে জানাও তোমরা কার উপরে কথা বলবে। আর কয়েকজন, আমরা সবসময় লীলা নাগের কথা শুনি, কিন্তু লীলা নাগ ছাড়াও আমাদের ইউনিভার্সিটিতে কয়েকজন ছিল। সো আমি অনুরোধ করব যে যারা ইচ্ছুক কথা বলতে সঙ্গে সঙ্গে কালকে চিন্তা করে যদি জ্যাকিকে জানিয়ে দাও যে তুমি কথা ভলান্টিয়ার করছো আর কার উপরে কথা বলবে, তাহলে জ্যাকির অর্গানাইজ করতে এটা সুবিধা হবে। ধন্যবাদ। ধন্যবাদ জ্যাকি। ধন্যবাদ আপা। আচ্ছা, আমাদের আরো 2-3 জনের উপস্থাপনা বাকি আছে। পারভিন আক্তার, উনি একটি প্রবন্ধ থেকে অংশবিশেষ করবেন। ফজলুল হক সৈকতের আজ বাড়ি ঝড়ে ঝড়ো ঝড়ো ভরা বাদরে, এই প্রবন্ধ থেকে উনি কিছু অংশ পড়ে শোনাবেন। পারভিন আক্তার আপা। আছি। ধন্যবাদ মাশরুফা, ধন্যবাদ। 5 মিনিট সময়। হ্যাঁ হ্যাঁ শিওর, আমি এর আগে শেষ করার চেষ্টা করব। আমার প্রবন্ধ হচ্ছে, আমি যে পড়ছি, লেখক হচ্ছেন ফজলুল হক সৈকত এবং ওনার লেখার প্রবন্ধটির নাম হচ্ছে আজ বাড়ি ঝড়ে ঝড়ো ঝড়ো। আপনাকে দেখতে পাচ্ছি না, দুঃখিত। এই যে এখন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? আচ্ছা, দেখা যাচ্ছে। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘর বরিশায়। মৃণালিনী দেবীকে একবার রবি ঠাকুর এক চিঠিতে লিখেছিলেন, সমস্ত আকাশ অন্ধকার করে নিবিড় মেঘ জমে এসে বৃষ্টি আরম্ভ হলো। নিচের ঘরের চারদিকের সার্সি বন্ধ করে এই বর্ষণ দৃশ্য উপভোগ করতে করতে তোমাকে চিঠি লিখছি। তোমাদের সেখানকার দোতলার ঘর থেকে এরকম চমৎকার ব্যাপার দেখতে পেতে না। চারদিকের সবুজ ক্ষেতের ওপরে স্নিগ্ধ তিমিরাচ্ছন্ন নবীন বর্ষা ভারী সুন্দর লাগছে। বসে মেঘদূতের উপর একটা প্রবন্ধ লিখছি। প্রবন্ধের ওপর আজকের নিবিড় বর্ষার দিনে বর্ষণ মুখর ঘনান্ধকারটুকু যদি এঁকে রাখতে পারতুম, যদি আমার শিলাইদহের সবুজ ক্ষেতের উপরকার এই শ্যামল আবির্ভাবটিকে পাঠকদের কাছে চিরকালের জিনিস করে রাখতে পারতুম, তাহলে কেমন হতো? আমার লেখায় অনেক রকম করে অনেক কথা বলছি, কিন্তু কোথায় এ মেঘের আয়োজন, এ শাখার আন্দোলন, এ অবিরল ধারাপ্রপাত, এ আকাশ পৃথিবীর মিলনালিঙ্গনের ছায়া বেষ্টন? কত সহজ, কি অনায়াসেই জল স্থল আকাশের উপরে নির্জন মাঠের নিভৃত বর্ষার দিনটি। এ কার্যক্রম ছাড়া মেঘে ঢাকা আষাঢ়ের রৌদ্রহীন মধ্যাহ্নটুকু ঘনিয়ে এসেছে, অথচ আমার সেই লেখার মধ্যে তার কোনো চিহ্নই রাখতে পারলুম না। কবির এ বিনয়ী আক্ষেপটুকুকে মনে রেখেও বলা যায়, রবীন্দ্রনাথ প্রকৃতি ও বর্ণনার ধারণে যে বিপুল অনুভব ও সাধনা বিনিয়োগ করেছেন, তার তুলনা বাংলা সাহিত্যে বিরল। প্রকৃতির রূপ স্পর্শ বিবরণের কবি রবি ঠাকুর, কি নাটকে, কি কবিতায়, কি গানে, কি চিঠিপত্রে, কি ছোট গল্প, কি উপন্যাসে, কোথায় রবির প্রকৃতির ছোঁয়া লাগেনি? ভরা বর্ষা, নদীর দুকুল, বিস্তর মাঠ, জলে ভেজা প্রকৃতির স্নিগ্ধতা তার লেখায় আছে বিপুল ভাবে। প্রকৃতি আর মানুষের সম্পর্ক নিরূপণের চেষ্টা দেখি তার গানে। একবার রবি ঠাকুর বলেছেন, এসেছে বর্ষা, এসেছে নবীনা বর্ষা, গগন ভরিয়া এসেছে ভুবন ভরসা। আষাঢ় মানে বর্ষা, শ্রাবণ মানে বর্ষা, বর্ষা মানে অভিসার, আর অভিসার মানেই তো প্রেম, বিরহ, মিলন। আর এসব অনুভব, প্রত্যাশা আর না পাওয়ার কথা নিপুণ ছবির ফ্রেম রবি ঠাকুর বেঁধেছেন তার বর্ষার গানে। বর্ষার আগমনী গানে তিনি লিখেছেন, ওই আসে ওই অতি ভৈরব হরসে, জলসিঞ্চিত ক্ষিতি সৌরভ রসে, ঘন গৌরবে নব যৌবনা বর্ষা, শ্যামসঙ্গীর সরসা। আজ নবীন মেঘের সুর লেগেছে আমার মনে, আমার ভাবনা যত উতল হলো অকারণে। বর্ষাকাল মনের চঞ্চলতা বাড়ায়,
চিত্তকে অস্থির করে তোলে। প্রকৃতি যেন কথা বলতে থাকে মানুষের সঙ্গে, যেন চারিদিকে ওই মালতী লতা দোলে। এ বাস্তবতার গান আমি কি গান গাবো যে ভেবে না পাই, মেঘলা আকাশে উতলা বাতাসে খুঁজে বেড়াই, গ্রীষ্মর তপ্ত বাতাসের পরে বর্ষার অঝোর ধারা রবীন্দ্রনাথ ধরা জনমনে শ্রান্তি আনে। রবীন্দ্রনাথের গানে সে কথা পাই, তপের তাপের বাঁধন কাটুক রসের বর্ষণে, হৃদয় আমার শ্যামল মধুর করুণ স্পর্শনে। বাদলাকে তিনি আহ্বান জানিয়েছেন এভাবে, এসো হে এসো সজল ঘন বাদল বরিশনে, বিপুল তব শ্যামল স্নেহে এসো হে জীবনে। ধন্যবাদ। খুব ভালো লাগলো পারভিন আক্তার, থ্যাংক ইউ এই সুন্দর একটা প্রবন্ধ সিলেক্ট করার জন্য। নিগার আপা, আপনি বলছিলেন আপনি 4 লাইনের একটা কবিতা পড়বেন না, আপনার পরে আমি কিছু পড়বো। এখনই লিখছি আমার বর্ষা নিয়ে, আজকের বর্ষা নিয়ে। রিম ঝিম ঝিম বৃষ্টি, সবুজ বনের সৃষ্টি, পাল উড়িয়ে নৌকা চলে, গানের সুরে কথা বলে, দেখতে লাগে মিষ্টি। এইটুকুই। চমৎকার ছড়া, খুব ভালো লাগলো। এখন আমি একটু পড়তে চাচ্ছিলাম, এটা হলো আনোয়ারা সৈয়দ হক আপার লেখা একটি ভ্রমণ কাহিনী থেকে নেয়া। বইটির নাম বৃষ্টির ভেতরে রবীন্দ্রনাথ। হঠাৎ করে আমি বইটির সন্ধান পেলাম, খুব ভালো লাগলো, পাঠক সমাবেশ থেকে বইটি বের হয়েছে। আমি এখান থেকে প্রথম অধ্যায় থেকে কিছু অংশ পড়ে শোনাচ্ছি। বৃষ্টির রুদ্র রোষে বুক ফুঁড়ে যেন নিঃশ্বাস রুদ্ধ করে এগিয়ে চলছে লাল জিভ। চারপাশে ধুধু বিরান প্রান্তর বর্তমানে বৃষ্টির তীক্ষ্ণ ছুরিকাঘাতে যেন ছিন্ন ভিন্ন। মাঝে মধ্যে দূর দিগন্ত কাঁপিয়ে বজ্রপাত, এক হাত দূরের জিনিসও চোখে দেখা যাচ্ছে না ভালো করে। চোখ মেলে হতভম্ব হয়ে তাকিয়ে দেখছি গাড়ির উইন্ডশিল্ডের শরীরে ওয়াইপার দুটোর পাগলের মতো দাপাদাপি। চালকের দৃষ্টির সম্মুখ পথ পরিষ্কার রাখার চেষ্টায় তাদের আপ্রাণ প্রয়াস, কিন্তু বৃষ্টির তোড় এত বেশি যে তাদের এরকম নড়াচড়াও যেন স্থবিরতার রূপ ধারণ করছে। আর এরকম সংকটময় অবস্থায় কলকাতা থেকে শান্তিনিকেতনের পথে আমি। তারিখ 15 জুন 2011 সাল। বৃষ্টি আমি ভালোবাসি। শুধু আমি কেন, বাঙালি আমরা সবাই বৃষ্টি ভালোবাসি, কিন্তু এমন বৃষ্টি আমার মনের ভিতরে ভয় ঢুকিয়ে দিচ্ছে। আশেপাশে কোনো লোকালয় নেই যে আশ্রয় নিতে পারি। ভয়ঙ্কর সুন্দর এই বৃষ্টি দেখার জন্য বৃষ্টির নিশ্চিত গৃহকোণটি আমার কাম্য। বিরামী প্রান্তরগুলো অবশ্যই নয়, অথচ আমি একাকী নই, আমার সাথে আছেন বাংলাদেশের আরো 2 জন বিশিষ্ট মানুষ। একজন হলেন বাংলাদেশের বিশিষ্ট নাট্যকার মামুনুর রশিদ, আরেকজন সৈয়দ শামসুল হক। তাদের সাথে আছেন আরো একজন, তিনি হলেন এই টকটকে লাল গাড়িটির ড্রাইভার ইন্দ্রেস। কিন্তু এই রুদ্ররোষ বৃষ্টির দাপটের সামনে তারা কেউ আমার সান্ত্বনার নয়। একবার আমি আর চোখে সৈয়দ হকের মুখের দিকে তাকাচ্ছি, তিনি নির্বিকার সম্মুখের দিকে তাকিয়ে বসে আছেন। সামনের সিটে বসা মামুনুর রশিদের মুখ দেখতে পাচ্ছি না, কিন্তু তিনি যে এই অঝোর ধারা শান্তির বরিশনে মুগ্ধ হয়েছেন এবং নিস্তব্ধতার সঙ্গে উপভোগ করছেন বজ্রপাতের ভূমিকা, তাতে সন্দেহ নেই। এরকম গুরুগম্ভীর বর্ষণ তো মানুষের মুখে কথা যোগায় না, বরং প্রকৃতির দিকে ভয় মিশ্রিত হৃদয়ে প্রণত করে তোলে। সাহসী ইন্দ্রেস এক ফাঁকে বলে উঠলেন, কলকাতা বহুত গরমি মে থা, আভি বারিশ হুয়া। আমি সুযোগ বুঝে বলে উঠলাম, একটু আস্তে গাড়ি চালান ইন্দ্রেস, এই বৃষ্টিতে গাড়ির চাকা পিছলে যেতে পারে। মামুনুর রশিদ বললেন, আহা কি সুন্দর দিন, এই দিনে যাচ্ছি আমরা শান্তিনিকেতনে রবীন্দ্র সন্ধানে। সৈয়দ হক এই ফাঁকে আমার দিকে তাকিয়ে বললেন, তোমার ভয় করছে? শুনে আমি মুখে বিরক্তি তুলে বললাম, ভয় করছে না মানে? মনে মনে শুধু দোয়া দুরুদ পড়ছি। তো এলে কেন? ভাবলে তুমি বুঝি মুখ মজা করে, ভাবলে আমি বুঝি খুব মজা করতে যাচ্ছি। একথা শুনে কার না রাগ হয়। আমি এই গ্রুপের অনাহুত, এটা ঠিক, কিন্তু রবীন্দ্র তীর্থ সন্দর্শনে আমারও পূর্ণ অধিকার আছে। যখন শুনলাম ভারতের রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় 10 দিন ব্যাপী এক কর্মশালার আয়োজন করছেন শান্তিনিকেতন এবং বাংলাদেশ থেকে আমন্ত্রিত ব্যক্তিদের ভেতরে সৈয়দ হক একজন, তিনি 12 দিনের জন্য ছাড়বেন দেশ, তখন আমার মনের ভেতরে শুরু হলো আকুলি বিকুলি। ওরে, আমিও শান্তিনিকেতনে যাবো রে।
আবারও দেখবো রে উদয়ন, আবারও দেখবো কোণার্ক, দেখবো শ্যামলী, পুনশ, উদীচী, যেখানে অস্থির অস্থির রবীন্দ্রনাথ সারাটা জীবন ব্যাপী খুঁজছিলেন সান্ত্বনার স্থল, গড়ে তুলেছিলেন নিজের বাসভূমি, কিন্তু কোনো বাসভূমিতেই যেন স্থিত হতে পারেননি। তার বাউল মন শুধু খুঁজে ফিরছিল মনের মতো একটা আশ্রয়, হয়তো পদ্মার বোট হতে পারত তার সেই আশ্রয়, কিন্তু হয়নি। তবু শান্তিনিকেতনের এই বাড়িগুলোই হচ্ছে আমার মতো বাঙালির জন্য তীর্থস্থান। সেই সব বাড়ির ভেতরে রচিত হয়েছে কত কাব্য, কত উপন্যাস, কত সব প্রেম, কত সব দেখা না দেখা ভালোবাসা, কত কত সাহিত্যের আসর, গানের আসর, গল্পকথা, কত চাঁদনি রাতে সেই সব মনোহর স্মৃতি। বাড়ি এবং বাইরের চত্বরের দেয়ালে দেয়ালে নুড়ি পাথরের রাস্তায় শাল প্রাংশু গাছগুলো কাণ্ড শাখা প্রশাখায় আঁকা হয়ে আছে কত স্মৃতি, কত মুখ, কত বাসনা, কত বঞ্চনার সঞ্চিত মর্মরতা। কোনো কিছু তোয়াক্কা না করে আমি ঝুল ধরলাম শান্তিনিকেতনে যাব বলে। আমাকে কেউ আমন্ত্রণ জানায়নি, তাতে কি, দত্ত কারো ভৃত্য নয়, সঙ্গে এসেছি মাত্র। এই মনোভাব নিয়ে আমি রওনা দিয়েছি সৈয়দ হকের সঙ্গে, মাথা উঁচু করে, বুক ফুলিয়ে। আর যখন শুনলাম ফেরদৌসী মজুমদারও যাচ্ছেন তার স্বামী রামেন্দ্র মজুমদারের সঙ্গে, তখন বুকে আরো জ্বর হলো। আমি একটু মাঝখান থেকে বাদ দিয়ে পড়ছি, খুব মজার, মানে আমি শেষের দিক থেকে পড়ছি কারণ আমাদের সময় প্রায় শেষ, আমার 2-3 মিনিটের মধ্যে শেষ করতে হবে। ঘরের নম্বর 205, বিশাল জানালার পর্দা সরালে সামনে চলন্ত রাস্তা, কিন্তু কাছের শার্সির এদিকে কোনো শব্দ কানে আসে না। ঘরে ফিরে এসে এসি বন্ধ করে ফ্যান চালিয়ে ঘুমলো। সৈয়দ হক বারবার করে সতর্ক করে দিলেন, মঞ্জু, খুব ভোরে কিন্তু আমাদের যাত্রা করতে হবে, তাই বেশি রাত করো না, ঘুমিয়ে পড়তে। তাকে আর বারবার করে বলতে হলো না, বিছানায় গা রাখতেই ঘুমে তলিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো সৈয়দ হকের ডাকে, মঞ্জু, সকাল হয়েছে, উঠে পড়ো। যতই রাতে ভালোই ঘুমোই না কেন, তবু বিছানা ছাড়তে গিয়ে একটু বেজার হলো, তবে সে একটুখানি মাত্র। এরপরই মন ভালো হয়ে গেল। আকাশে মেঘ করেছে, জানালার পর্দা সরিয়ে দেখতে পেলাম বাদলা দিন। আমার খুব ভালো লাগে, আকাশে মেঘ দেখলে আমার মন নাচে। প্রকৃতি যত অন্ধকার, মন আমার ততই পরিষ্কার। অথচ অনেককে দেখেছি আকাশে মেঘ দেখলেই মন খারাপ হয়ে যায়। এরা সব আলোকিত মানুষ, পরিষ্কার স্বচ্ছ দিন তারা ভালোবাসে। আমার মনে অনেক দুঃখ, আমার মনে তো অনেক দুঃখ, তাই অন্ধকারের সঙ্গে আমার মনের অনেক মিল। সৈয়দ হক বলেন, এসব আমার দুঃখ বিলাসিতা। তা হয়তো হবে, বা দুঃখ বিলাসিতাও বা কজন উপভোগ করতে পারে। সকালে উঠে হইচই করে নাস্তা করা হলো, ফুলকো লুচি, ছোলার ডাল, আলুর তরকারি, আবার শেষেতে ডিম সেদ্ধ, বিদেশি নাস্তা। আমি খেলাম ফুলকো লুচি আর তরকারি, সৈয়দ হকও তাই। এরকম ফুলকো লুচি দেশে পাওয়া যায় না, আমরা পরোটা ভক্ত জাতি। লুচি কালে ভদ্রে আমাদের দেশে হয়, কারণ 1-2টো ফুলকো লুচিতে আমাদের পেট ভরান না। ভারী মোটা সয়াবিনে ভাজা পরোটা না হলে আমাদের চলে না। নিজের পক্ষে হাত রুটি। নাস্তা খাওয়ার পরপরই তাড়াহুড়ো পড়ে গেল, চলো চলো শান্তিনিকেতন চলো। তরুণরা 2টো গাড়িতে উঠে চলে গেলেন, আমরা লাল টকটকে একটা জিপে, ভেতরে ড্রাইভার ছাড়া। আমরা মাত্র 3 জন, আমি, মামুনুর রশিদ আর সৈয়দ হক। তারপর কিছু দূরে এসে দক্ষিণেশ্বর যাওয়ার পথে সিস্টার নিবেদিতা ব্রিজ পেরোলাম। বিশাল এক ব্রিজ। বৃষ্টি তখন বেশ জোরে পড়তে শুরু করেছে, বজ্রপাত মাঝে মাঝে। ক্যাসেট বাজতে লাগলো সংস্কৃত ভাষায়, রামায়ণ পাঠ, সেখানে সীতার বনবাসের কথা বলা হচ্ছে। কিছুক্ষণ মন দিয়ে রামায়ণের পাঠ শুনে নাট্যকার মামুনুর রশিদ বলে উঠলেন, ওহে ইন্দ্রেশ, আমরা চলেছি শান্তিনিকেতনে, এখানে রামায়ণ পাঠ বাদ দিয়ে ক্যাসেটে রবীন্দ্রনাথ চালাও। অনুগত ইন্দ্রেশ এবার রবীন্দ্রসঙ্গীত চালালেন, না বুঝে কারে তুমি ভালোবাসলে আখি জলে, পরনি কাহারো নয়নের ভাষা, বোঝুনি কাহারো মরমের আশা। আহা আহা বলে মামুনুর রশিদ গানের সঙ্গে গলা মেলালেন। এরপর শুরু হলো আমার রাত পোহালো, তারপর তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখা, ওগো ঘুম ভাঙানিয়া। দেখলাম এবার সৈয়দ হকও শুরু করলেন গলা মেলাতে। এবার অঝোর ধারায় বৃষ্টি, বৃষ্টি যেন বাপমা নেই, তাই যেন সামলানোর কেউ নেই। আমি মাঝখান থেকে বলে উঠলাম, শান্তিনিকেতনে যাওয়ার এই হলো প্রকৃষ্ট উপায়, কি বলেন মামুন? মামুন বলে উঠলেন, ঠিক। কিন্তু তার কথা শেষ হতে না হতেই
আরো ঘন হয়ে এলো প্রকৃতি। বৃষ্টির দাপটের ভেতরে, ঘুটঘুট অন্ধকারের ভেতর, নিরাকার বিরান মাঠের কুয়াশা ঘেরা ছায়া ছায়া রহস্যের ভিতরে যেন হঠাৎ অসহায়ের মতো দাঁড়িয়ে গেল আমাদের গাড়ি। সামনে আর কিছু যেন দেখা যায় না। আমি হঠাৎ আপ্লুত হয়ে পেছন থেকে বলে উঠলাম, মামুন ভাই, রবি ঠাকুর আমাদের আপ্যায়িত করছেন, আমরা পদ্মা পাড়ের মানুষ বলে। আর মামুন বললেন, আজ আষাঢ়ের 3 তারিখ। আমি গাড়ির পিছনে বসা সৈয়দ হকের হাত আঁকড়ে ধরলাম। সৈয়দ হক হেসে ফেলে বললেন, এখন এখানে বর্ষার কবিতা হলে ভালো ছিল। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। এত সফট গান নয়, এখন হতে হবে আজিয়ে অম্বরে প্রচন্ড ডম্বরে। ধন্যবাদ। আজকের অনুষ্ঠান আমাদের এখানেই শেষ। আপনাদেরকে অনেক ধন্যবাদ, সময় করে আমাদের এখানে আসলেন, আপনারা প্রত্যেকে বিভিন্ন কিছু উপস্থাপন করেছেন। খুবই চমৎকার সময় পার করলাম। আশা করি আপনারা আগামী অনুষ্ঠানেও আসবেন। আর জাকি তো বললোই যে আমাদের নেক্সট গাথা 17 তারিখ, জুলাইয়ের 17 তারিখ আমরা আবারও ইমেইল পাঠাবো, এবং আমাদের বিষয় হচ্ছে, যেহেতু ঢাকা ইউনিভার্সিটি 100 বছর সেন্টিনারি উদযাপন চলছে, তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক পুরোনো দিনের যারা বিখ্যাত মানুষজন আছে তাদের লেখালেখি বা তাদেরকে নিয়ে যদি আমরা কোনো উপস্থাপনা করতে চাই, আপনারা অবশ্যই জানাবেন আমাদেরকে। আর আরেকটা যেটা আমি ঘোষণা দিয়েছিলাম, যে আমরা নারী মানে একদম প্রাচীন কাল থেকে বর্তমান পর্যন্ত যে বিখ্যাত নারী লেখক, বাঙালি নারী লেখক আছেন, তাদেরকে নিয়ে যে আমরা একটু ব্যাপকভাবে গবেষণা করে কিছু সিরিজ অফ ভলিউমস বের করতে চাই, সেই জন্য যদি আপনারা লেখা দিতে চান, অবশ্যই আপনারা আমাদেরকে লেখা জমা দিবেন। সেটার কাজ আমরা 2022 সালের জানুয়ারি থেকে শুরু করব। তো এর মধ্যে যদি আপনারা পারেন অবশ্যই লেখা দিবেন, এটাই আর কি। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে আগামী অনুষ্ঠানে। ধন্যবাদ। ধন্যবাদ, খুব সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। মানে খুব ভালো হয়েছে সবকিছু আর কি। মাসরুফা, থ্যাংক ইউ। মনেই হলো না যে অনলাইনে বসেছিলাম, সামনাসামনি দেখছি সবাই। আবার টাটা বলছি আমাদেরকে। খুব অর্গানাইজ ছিল সবকিছু। মাসরুফা, ভালো লেগেছে। থ্যাংক ইউ মাসরুফা। অনেক অনেক ধন্যবাদ।